আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস এর সাবজেক্টিভ অ্যাকাউন্টিং ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ১০ম ক্লাস এবং আমরা আজকে ইনকাম ট্যাক্স পার্ট পড়ব। ইনকাম ট্যাক্স যে পার্ট এটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। তো আজকে ইনকাম ট্যাক্স এর প্রথম ক্লাস। আমরা ইনকাম ট্যাক্স কে মোট দুইটা ক্লাসে ভাগ করেছি এবং দুইটা ক্লাসে ইনকাম ট্যাক্স এর যতগুলো সিলেবাস আছে সবকিছু আমরা কভার করব। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা ইনকাম ট্যাক্স এর প্রথম ক্লাসে যে বিষয়গুলো কভার করব সেগুলো এক নজরে আমরা দেখে আসি। প্রিন্সিপালস অফ পাবলিক ফাইন্যান্স, টাইপস এন্ড অবজেক্টিভস অফ ট্যাক্সেশন, ইনকাম ইয়ার এন্ড অ্যাসেসমেন্ট ইয়ার, রেটস অফ ট্যাক্সেস অফ ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট। দুইটা অ্যাসেসমেন্ট আছে, ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট আর কোম্পানি অ্যাসেসমেন্ট। তো আজকে আমরা ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্টের যে রেট আছে, ট্যাক্সের রেট, সেটা দেখব। রেসিডেন্ট ভার্সেস নন রেসিডেন্ট, return submission time frame, income and its characteristics, investment tax rebate এবং minimum tax। তো এখানে রেফারেন্স বুকস এবং ল এর কথা বলা আছে। আপনারা যারা নিজেরা আরো বেশি পড়তে চান, আমি আশা করি আমাদের দুইটা ক্লাসের পিডিএফ যদি আপনারা ভালো করে পড়েন এবং ক্লাস মনোযোগ দিয়ে করেন, তাহলে ইনকাম ট্যাক্স পার্টে আপনাদের আর কিছু পড়া লাগবে না। তাও যদি আপনারা জানতে চান যে এগুলো কোথা থেকে হেল্প নেওয়া হয়েছে বা আমরা ফার্দার আরো পড়তে চাইলে কোথা থেকে পড়বো, সেক্ষেত্রে সেজন্য আপনাদের রেফারেন্স বুক দিয়ে দিয়েছি। আইসিএবি অর্থাৎ সিআর সার্টিফিকেট লেভেলের একটা বই আছে ট্যাক্সেশনের, প্রিন্সিপালস অফ ট্যাক্সেশন। তারপর হচ্ছে প্রফেশনাল লেভেলের একটা বই আছে সিআর ট্যাক্সেশন প্ল্যানিং এন্ড কমপ্লায়েন্স। ইনকাম ট্যাক্স ল 2023, ইনকাম ট্যাক্স পরিপত্র, আয়কর পরিপত্র, যেটা 2024 সালেরটা। 25 সালেরটা এখনো বের হয়নি, বের হইলেও খুব রিসেন্টলি বের হয়েছে, যেটা চেঞ্জটা আসলে আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। তাই আপনারা 2024 সালের পরিপত্রটা দেখবেন দেখতে চাইলে। ফাইন্যান্স অ্যাক্ট 2024, কারণ 25-এরটা এখনো বের হয়নি। বাজেট 2025-26, এই বিষয়গুলো আপনারা যদি দেখতে চান ফার্দার দেখবেন। তো আমাদের ইনকাম ট্যাক্স এর প্রথম ক্লাসে যে সিলেবাসের যে বিষয়গুলো কভার করবো আমরা, সেই বিষয়ের মধ্যে কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ, কোথায় আপনারা বেশি ফোকাস দিয়ে পড়বেন, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। দেখেন টাইপস অফ ট্যাক্সেশন, এখান থেকে আপনাদের প্রশ্ন কিন্তু অবশ্যই থাকবে যে একটা ট্যাক্সের টাইপ দিয়ে বললো যে ইনকাম ট্যাক্স বা হচ্ছে ভ্যাট কোন ধরনের ট্যাক্স, ডিরেক্ট ট্যাক্স না ইনডিরেক্ট ট্যাক্স, ঠিক আছে, ল্যান্ড রেভিনিউ ট্যাক্স, এটা কোন ধরনের ট্যাক্স, এনবিআর ট্যাক্স নাকি নন এনবিআর ট্যাক্স। তো এটা আমি 3 স্টার দিয়ে দিয়েছি। টাইপস অফ ট্যাক্সেশন আপনারা পড়বেন। ট্যাক্স রেটস ফর ইন্ডিভিজুয়ালস, এটাও 3 স্টার, যে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির ক্ষেত্রে বা বিভিন্ন ফার্মের ক্ষেত্রে যে ট্যাক্সের রেট গুলো রয়েছে সেগুলা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সরাসরি আপনাদের প্রশ্ন আসতে পারে। সারচার্জের একটা বিষয় আছে, এটা একটু কম গুরুত্বপূর্ণ তবে গুরুত্বপূর্ণ। হেডস অফ ইনকাম, যে ইনকামের যে 7টা হেডস আছে এর মধ্যে স্যালারিটা বেশি গুরুত্বপূর্ণ, রেন্টটা বেশি গুরুত্বপূর্ণ এবং ক্যাপিটাল গেইনটা বেশি গুরুত্বপূর্ণ। বাকি যে 4টা আছে সেগুলোও গুরুত্বপূর্ণ তবে কম গুরুত্বপূর্ণ। আবার এই 3টার মধ্যে দেখেন স্যালারিকে 3 স্টার দিয়েছি, রেন্টকে 2 স্টার, ক্যাপিটাল গেইনকে 1 স্টার। তো যেগুলো 3 স্টার দেওয়া এগুলো আপনাদেরকে কিন্তু ভালো করে আয়ত্ত করতে হবে এবং এই ইনফরমেশন গুলো মাথায় রাখতে হবে। অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ারটা গুরুত্বপূর্ণ, যে অ্যাসেসমেন্ট ইয়ারটা চেনা, কোন ইনকাম ইয়ারের অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা হবে। এই অ্যাসেসমেন্ট ইয়ার সম্পর্কিত কিছু তথ্য রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে দেখব। ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট, এটাও 3 স্টার, অর্থাৎ ইনভেস্টমেন্ট করলে আমাদের যে ট্যাক্সের ছাড় পাওয়া যায় সেই বিষয়টা। মিনিমাম ট্যাক্স, এটা আমাদের গুরুত্বপূর্ণ। এবং ইনকাম ট্যাক্স অথরিটি, যেটা আপনাদের সেকেন্ড ক্লাসে ছিল। আমি আসলে সিলেবাসটা একটু রিশিডিউল করেছি। আমরা দুইটা ক্লাসে আপনাদের টোটাল সিলেবাসটা কভার করব। প্রথম ক্লাসে আমরা এই বিষয়গুলো দেখব এবং দ্বিতীয় ক্লাসে আমরা ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট প্রসিডিউর এবং কোম্পানি অ্যাসেসমেন্ট প্রসিডিউর, যেহেতু এই দুইটা অনেক বড় বিষয়, সো এই দুইটা বিষয় আমরা একটা লাস্ট ক্লাসে কভার করব। তার আগে ইনকাম ট্যাক্স এর বাকি যে বিষয়গুলো আছে আমরা এখান থেকে কভার করব প্রথম ক্লাসে। আচ্ছা, এখন আপনারা এই ক্লাস শুরু করার আগে নিজেদেরকে আপনারা ট্যাক্স পেয়ার মনে করবেন যে আপনার বিভিন্ন জায়গা থেকে ইনকাম আছে। যেমন আপনি হতে পারে একটা বড় প্রাইভেট জব করেন বা একটা সরকারি চাকরি করেন, বা হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখান থেকে আপনার আয় হয় এবং আপনি
সরকারকে ট্যাক্স দেন, আপনি একজন করদাতা, নিজেকে করদাতা ভাববেন, তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। তাহলে প্রথমে যে বিষয়টা আপনাদের সিলেবাস অনুযায়ী সেটা হচ্ছে পাবলিক ফাইন্যান্স। পাবলিক ফাইন্যান্সটা আসলে কি জিনিস? পাবলিক ফাইন্যান্সটা হচ্ছে deals with how a government raises money, spends money and manages debt. খুব সিম্পলি যদি বলি, পাবলিক ফাইন্যান্সটা হচ্ছে একটা দেশের সরকার কিভাবে জনগণের কাছ থেকে টাকা কালেক্ট করে এবং সেই টাকা কিভাবে ব্যয় করে এবং কিভাবে লোন নেয় এবং পরিশোধ করে, এই যে চারটা বিষয়, এটাই হচ্ছে পাবলিক ফাইন্যান্স। কিভাবে টাকা কালেক্ট করে গভর্নমেন্টের নিজস্ব তো কোনো ফান্ড নাই, নিজে টাকা জেনারেট করতে পারে না, পাবলিকের কাছ থেকে টাকা নেয়, পাবলিকের টাকা ম্যানেজ করে সরকার। এখন এই টাকা কিভাবে নেয় দেখেন, ট্যাক্সের মাধ্যমে নেয়, লোনের মাধ্যমে নিতে পারে, যে সঞ্চয়পত্র বিক্রি করে গভর্নমেন্ট, তো এটা হচ্ছে এক প্রকার লোন, যে সঞ্চয় লোন নেওয়ার মতো, কারণ তারা সঞ্চয়পত্রে সুদ দেয়। তাহলে সরকার ট্যাক্সের মাধ্যমে টাকা নেয়, সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে টাকা নেয়, আর অনেকভাবে টাকা নিতে পারে, আমরা পরবর্তীতে দেখবো। এই টাকা আবার ব্যয় করে, টাকা নিয়ে সরকার খেয়ে ফেলে না, সেটা হচ্ছে ব্যয় করে, পাবলিকের জন্য ব্যয় করে বা জনগণের কল্যাণে ব্যয় করে। তো এটা হচ্ছে পাবলিক বিভিন্ন সার্ভিস দেয়, যেমন হচ্ছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সরকারি হাসপাতাল আছে, স্কুল কলেজ আছে, তারপরে বিভিন্ন রোডস ডেভেলপমেন্টের কাজে, রোডস ব্রিজ, যে আমাদের হচ্ছে বিভিন্ন ব্রিজ আছে, কালভার্ট আছে, এগুলো তৈরি করে। তাহলে প্রথমে টাকা নেয়, তারপরে সেই টাকা খরচ করে এবং ডেট ম্যানেজ করে। ডেট ম্যানেজ করে মানে লোন নেয়, এটা ফরেন লোন হতে পারে, তারপরে ইন্টারনাল লোন হতে পারে। এটা টাকাটা নিয়ে কিভাবে ম্যানেজ করে, এই তিনটা জিনিস হচ্ছে পাবলিক ফাইন্যান্সের মূল কথা। তো এই পাবলিক ফাইন্যান্সিং এর গভর্নমেন্ট যে টাকা কালেক্ট করে, টাকা খরচ করে এবং বিভিন্ন দায় দেনা ম্যানেজ করে, এটার কিছু প্রিন্সিপালস আছে। এই প্রিন্সিপালস গুলোর মধ্যে প্রথমে রয়েছে যে দেখেন ম্যাক্সিমাম সোশ্যাল অ্যাডভান্টেজ। ঠিক আছে, পাবলিক ফাইন্যান্সটা এমন হবে বা পাবলিক ফাইন্যান্সের নীতিমালাটা এমন হবে যেন সর্বোচ্চ সামাজিক সুবিধা নিশ্চিত করা যায়, মানে সোসাইটির সর্বোচ্চ কল্যাণ হবে, এরকম ভাবে এই পাবলিক ফাইন্যান্সটা ম্যানেজ করতে হবে গভর্নমেন্টকে। প্রিন্সিপালস অফ ইকুইটি মানে ইকুইটি নট ইকুয়ালিটি। ঠিক আছে, ইকুইটি মানে সমতা, যে ইকুয়ালিটি বললে সবার জন্য সমান হতো, ইকুইটি বলতে যার যতটুকু প্রয়োজন তার পেছনে ততটুকু ব্যয় করবে, যেখানে বেশি ব্যয় করার প্রয়োজন সেখানে বেশি ব্যয় করবে, যার কাছ থেকে বেশি নেওয়া প্রয়োজন ট্যাক্স, তার কাছ থেকে বেশি নেবে। দ্যাটস কল্ড ইকুইটি। প্রিন্সিপালস অফ ইকোনমি মানে হচ্ছে অপচয় করবে না, গভর্নমেন্ট টাকা কালেক্ট করবে, সে টাকা ব্যয় করবে, কিন্তু হচ্ছে সে টাকা যেন অপচয় না হয়। ঠিক আছে, এটা হচ্ছে ইকোনমি। প্রিন্সিপালস অফ প্রোডাক্টিভিটি, এমন জায়গায় ব্যয় করবে যেখানে সর্বোচ্চ প্রোডাক্টিভিটি আসবে। কেমন? মনে করেন পদ্মা সেতু আমাদের মাওয়াতে হয়েছে। এখন পদ্মা সেতু তো অনেক লম্বা একটা নদী, পদ্মা নদী তো অনেক লম্বা একটা নদী, কেন মাওয়াতে হলো? অন্য জায়গায় হতে পারতো, পাটুরিয়া হতে পারতো বা অন্য জায়গায় হতে পারতো। তো এই জায়গাটা সিলেক্ট হবে, বা এই যে পদ্মা সেতুতে গভর্নমেন্ট যে ব্যয়টা করবে, এটা এমন জায়গায় ব্যয় করবে যেখানে সর্বোচ্চ প্রোডাক্টিভিটি দেয়। যেমন মাওয়া জাজিরাতে হওয়ার কারণে দেখা যাবে সর্বোচ্চ প্রোডাক্টিভিটিটা আমরা পাচ্ছি। ইলাস্টিসিটি কি? প্রিন্সিপালস অফ ইলাস্টিসিটি মানে সরকারের যে পাবলিক ফাইন্যান্সের পলিসি, মানে ট্যাক্স কালেকশনের যে পলিসি, বা হচ্ছে পাবলিকের পেছনে যে খরচ করার যে পলিসি, বা পাবলিক ফাইন্যান্সের যে পলিসি, এটা হচ্ছে ইলাস্টিক হবে। ইলাস্টিক মানে সময়ের সাথে সাথে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন হবে। ঠিক আছে, সময়ের সাথে সাথে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন কেমন হয়? যেমন আমাদের বাজেট কিন্তু 1973 সালে কত ছিল? 700 সামথিং ছিল। ঠিক আছে, কিন্তু এখন বাজেট কয়েক লক্ষ কোটি টাকা, 7 লক্ষ কোটি টাকা বা 8 লক্ষ কোটি টাকা। তাহলে প্রয়োজন অনুযায়ী আমাদের কিন্তু এই যে সময়ের সাথে সাথে আমাদের ট্যাক্সের পরিমাণ কিন্তু বেড়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে পাবলিক ফাইন্যান্সিং এর যে রুলস রেগুলেশনস যেগুলো আছে, সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। এটাই বলেছে প্রিন্সিপালস অফ ইলাস্টিসিটি। প্রিন্সিপাল অফ সার্টেনিটি কি? আপনাদের নিশ্চিত থাকবে, কোনো ভেগ কোনো কিছু থাকবে না, যে আপনার ট্যাক্স রেট কে কত দিবে সেটা নিশ্চিত থাকবে। ঠিক আছে, কত পার্সেন্ট ইনকাম, কত ইনকাম করলে কত টাকা ট্যাক্স দেওয়া লাগবে সেটা নিশ্চিত থাকতে হবে। কোন বিজনেসের জন্য কত টাকা ট্যাক্স দেওয়া লাগবে সেটা রুলস এ বলা থাকবে, আগে থেকে পাবলিক জানবে। এটা হচ্ছে সার্টেনিটি। ঠিক আছে, অনিশ্চিত বা অস্পষ্ট কোনো কিছু থাকবে না। প্রিন্সিপালস অফ ডাইভার্সিটি। ডাইভার্সিটি মানে শুধু এক জায়গা থেকে ট্যাক্স কালেক্ট করলো, দেখা যাবে গভর্নমেন্ট শুধু ভ্যাট থেকে ট্যাক্স কালেকশন করলো, নো,
এটা ডাইভার্সিফাইড এরিয়া থেকে ট্যাক্স কালেকশন করবে, যেমন ভ্যাট থেকে কালেকশন করবে, কাস্টমস ডিউটি থেকে কালেকশন করে, আবার মাঝে মাঝে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে বেশি ট্যাক্স কালেকশন করে। এরকম ডাইভার্সিটি হচ্ছে মেইনটেইন করা হয় পাবলিক ফাইন্যান্সের ক্ষেত্রে, এটাও একটা প্রিন্সিপাল। এখন আসি টাইপস অফ ট্যাক্সেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনাদের কিন্তু পরীক্ষা প্রশ্ন থাকবে। তো মেইনলি দুই ভাগে ভাগ করা যায়, ডিরেক্ট ট্যাক্স এবং ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স কোনগুলা? ডিরেক্ট ট্যাক্স হচ্ছে যেটার ইমপ্যাক্ট এবং ইনসিডেন্স অন সেম পারসন, একই ব্যক্তির উপর ইমপ্যাক্ট পড়বে এবং ট্যাক্সের একটা ইমপ্যাক্ট আছে, সেটা হচ্ছে একই ব্যক্তির উপর পড়বে। ইমপ্যাক্টটা যে ব্যক্তির উপর পড়বে, ট্যাক্সের ইনসিডেন্সটা সেই ব্যক্তির উপর পড়বে। তাহলে ইমপ্যাক্টটা কি? ইমিডিয়েট বার্ডেন, আর ইনসিডেন্সটা আলটিমেট বার্ডেন। তার মানে ইমিডিয়েট বার্ডেন যার উপর পড়বে, আলটিমেট বার্ডেনও তার উপর পড়বে। এটা সিম্পলি যদি আপনাদেরকে বলি যে যে ট্যাক্স দেয়, যে ইনকাম করে, ঠিক আছে, যে ট্যাক্স দেয় প্রাথমিকভাবে, আলটিমেটলি সেই ট্যাক্স বিয়ার করে, সেই ট্যাক্সটা আরেকজনের ঘাড়ে চাপায় দিতে পারে না, ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। উদাহরণ হিসেবে যদি আপনাদের বলি ইনকাম ট্যাক্স, মনে করেন একজন সরকারি চাকরিজীবী, সে হচ্ছে মাসে মাসে বেতন পায়, বছরে তার 10 লাখ টাকা বেতন পায়, তো এখান থেকে সে গভর্নমেন্টকে ট্যাক্স দেয়। তাহলে ওই টাকা যে ইনকাম করলো যে চাকরিজীবী, সে কিন্তু ট্যাক্স দেয়, ওই টাকা কিন্তু আরেকজনের ঘাড়ে মানে চাপায় দেওয়ার সুযোগ নাই, যেটা ইনডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে আছে, ঠিক আছে। তাহলে ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে এক্সাম্পল আছে ইনকাম ট্যাক্স, ট্রাভেল ট্যাক্স, গিফট ট্যাক্স, ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, নন জুডিশিয়াল স্ট্যাম্প, রেজিস্ট্রেশন ট্যাক্স। এখান থেকে আপনাদের যেকোনো একটা উঠাই দিতে পারে যে এটা কোন ধরনের ট্যাক্স, ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স নাকি বোথ, এরকম দিতে পারে। এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন বা বুঝবেন যে এই জিনিসগুলো হলে ডিরেক্ট ট্যাক্স। এখন আসি ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স বোঝার ক্ষেত্রে ইনডিরেক্ট ট্যাক্সটা বুঝলে আপনাদের সহজ হবে। যে ইমপ্যাক্ট, দেখেন আগেরটার ইমপ্যাক্ট এবং ইনসিডেন্স সেম পার্সনের উপর ছিল ডিরেক্টের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ডিফারেন্ট পার্সনের উপর কি ইমপ্যাক্ট এবং ইনসিডেন্স। তার মানে যে ইমিডিয়েটলি ট্যাক্সটা দিল, সে আলটিমেট বার্ডেন তার উপরে পড়বে না, মানে একজন ট্যাক্স দিবে কিন্তু সে ট্যাক্সটা আরেকজনের ঘাড়ে চাপায় দিবে, সেটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। কেমন? ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা একটা এক্সাম্পল দিলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। মনে করেন যে একটা কোম্পানি, মনে করেন বাটা শুর কথা বলি, যে বাটা শু যখন হচ্ছে এরা চামড়া প্রক্রিয়া করে যখন জুতা তৈরি করলো এদের ফ্যাক্টরিতে, তখন কিন্তু সরকারকে একটা ট্যাক্স দেওয়া লাগলো, ঠিক আছে। ওই ট্যাক্স প্রোডাকশন একটা স্টেজে তাদের ট্যাক্স দেওয়া লাগে, তাহলে ওই ট্যাক্সটা দিল। তারপরে ওই জুতা কিন্তু তারা যখন শোরুমে পাঠায় ফ্যাক্টরি থেকে, তখন আবার ট্যাক্স দেওয়া লাগে। তাহলে এভাবে ধাপে ধাপে ট্যাক্স দেওয়া লাগে, কিন্তু আলটিমেটলি এই ট্যাক্সটা দেয় কে? যে জুতাটা শেষ পর্যন্ত কিনে তার কাছ থেকে কিন্তু এই ট্যাক্সটা নিয়ে নেয়, ঠিক আছে। কাস্টমস ডিউটি, এটা একটা এক্সাম্পল দিলে আপনাদের ইনডিরেক্ট ট্যাক্সটা আরো ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন যে কোনো একটা কোম্পানি তারা বাইরে থেকে প্রোডাক্ট কিনে নিয়ে আসে, শ্রীলঙ্কা থেকে তারা হচ্ছে গম আমদানি করে। এখন শ্রীলঙ্কা থেকে গম আমদানি করে বাংলাদেশে বিক্রি করে। এখন গম যখন আমদানি করে, তখন আমদানি যে কাস্টমস বা পোর্টে তাদের ট্যাক্স দিতে হয়। তাহলে তারা ধরলাম 100 টাকা করে কেজি গম কিনে নিয়ে আসলো, আর 20 টাকা কাস্টমস ডিউটি দিল, তাহলে 120 টাকা তারা কিন্তু মোট প্রোডাক্টের দাম, ওখান থেকে আরো 30 টাকা প্রফিট যোগ করে 150 টাকায় তারা ওই 1 কেজি গম বিক্রি করলো। তাহলে দেখেন 150 টাকায় গম কিনতেছে কারা? যারা গম খাচ্ছে বা আলটিমেট যে কনজিউমার তারা। তাহলে ওই যে 20 টাকা আপনার হচ্ছে কাস্টমার ডিউটি হিসেবে যে গম ইম্পোর্টার দিল, সেটা কিন্তু কাস্টমারের কাছ থেকে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। সে ওই 20 টাকা নিয়ে নিচ্ছে যে ট্যাক্স দিয়েছিল সেটা, এবং বাকি 30 টাকা প্রফিট করছে, আর গমের দাম ছিল 100 টাকা কেনা দাম। তাহলে 150 টাকা দিয়ে যে কিনতেছে সে আলটিমেটলি ওই 20 টাকাটা বহন করতেছে। রেগুলার ডিউটি, রেগুলেটরি ডিউটি, এটা হচ্ছে আপনার রেগুলেটরি ডিউটিটা কি এটা বলি। এটা হচ্ছে আপনার যখন বাইরে থেকে কোনো প্রোডাক্ট আমদানি করা হয়, এটাও কাস্টমস ডিউটির মতো হচ্ছে আপনাদের পোর্টে বা ইম্পোর্ট এক্সপোর্টের সময় দিতে হয়। সো রেগুলেটরি ডিউটি হচ্ছে কোনো প্রোডাক্ট যদি গভর্নমেন্ট চায় যে এটা বাংলাদেশে না আসুক বা বাংলাদেশে কম ব্যবহার হোক, সেক্ষেত্রে সেটার উপরে একটা ডিউটি আরোপ করে বা শুল্ক আরোপ করে, সেটা হচ্ছে রেগুলেটরি ডিউটি। নার্কোটিক্স এন্ড লিকার ডিউটি, মদ টাইপের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো নিরুৎসাহিত করার জন্য এগুলোর উপর বেশি শুল্ক ধার্য করে। শুল্ক ধার্য করার ফলে এগুলা কিন্তু দাম বেড়ে যায়, বেড়ে যাওয়ার ফলে যারা ইউজার তারা নিরুৎসাহিত হয় কেনার জন্য। এসটি হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি বা সম্পূরক শুল্ক। এটা হচ্ছে
নিরুৎসাহিত করার জন্য, আমদানি নিরুৎসাহিত করার জন্য, বা কোনো প্রোডাক্ট, লাক্সারি প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো ব্যবহারকে নিরুৎসাহিত করার জন্য এসটি আরোপ করা হয়। টার্নওভার ট্যাক্সটা হচ্ছে যদি কোনো কোম্পানি যে তাদের বছরে বিক্রয় 50 লাখ টাকার বেশি হয় তাহলে তাদেরকে 4% করে একটা ট্যাক্স দিতে হয়, সেটা হচ্ছে টার্নওভার ট্যাক্স। আর যদি 50 লাখ টাকার বেশি হয়, 50 লাখ থেকে 3 কোটি টাকার মধ্যে হয়, তাহলে তাকে টার্নওভার ট্যাক্স দিতে হয়। এটা আমরা পরবর্তীতে দেখব। আর বছরে তাদের সেল বা টার্নওভার যদি 3 কোটি টাকার উপরে হয় তাহলে তাদেরকে 15% ভ্যাট দিতে হয়, 15% ভ্যাট দিতে হয়। তাহলে 3 কোটি টাকার নিচে সেল থাকলে, কিন্তু 50 লাখ টাকার বেশি সেল থাকলে তাহলে 4% টার্নওভার ট্যাক্স দিতে হয়, 4% টার্নওভার ট্যাক্স। তাহলে আশা করি আপনারা ডিরেক্ট ট্যাক্স এবং ইনডিরেক্ট ট্যাক্স বুঝতে পেরেছেন। এখন টাইপস অফ ট্যাক্সেশন অন্যভাবে আবার দুই ভাগে ভাগ করা যায়, এনবিআর আর নন এনবিআর। এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এরা যে ট্যাক্স কালেকশন করে সেটাকে এনবিআর ট্যাক্স বলে। এর মধ্যে কি আছে? ইনকাম ট্যাক্স। আমরা জানি ইনকাম ট্যাক্স আমাদের ট্যাক্স রিটার্ন আমাদের ট্যাক্স অফিসে, ডিসিটির অফিসে সাবমিট করতে হয়। তাহলে ইনকাম ট্যাক্সটা হচ্ছে এনবিআর কালেক্ট করে। ভ্যাট, ট্রাভেল ট্যাক্স, কাস্টমস ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, টার্নওভার ট্যাক্স, এগুলা এনবিআর কালেকশন করে। তাহলে নন এনবিআর ট্যাক্স কি? ট্যাক্স কালেকশন হয় কিন্তু এনবিআর এর হাত ধরে না, অন্য কারা? দেখেন ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স। আমরা যদি কোনো জমি রেজিস্ট্রেশন করতে চাই এসি ল্যান্ড অফিসে বা হচ্ছে ভূমি অফিসে, তাহলে কিন্তু আমাদের একটা ট্যাক্স দেওয়া লাগে, ঠিক আছে? বা আমরা যখন ফ্ল্যাট রেজিস্ট্রেশন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ট্যাক্স দেওয়া লাগে, সেটা হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স। এই ট্যাক্সটা আমরা এনবিআর এর কাছে দেই না। আবার হচ্ছে এটা কিন্তু আমরা এসি ল্যান্ড অফিসে দেই বা হচ্ছে ভূমি অফিসে দেই। নন জুডিশিয়াল স্ট্যাম্প, আমরা বিভিন্ন চুক্তি করার জন্য, আমরা বাড়ি ভাড়ার চুক্তি হতে পারে বা অন্য কোনো চুক্তির জন্য আমরা যে স্ট্যাম্প গুলা কিনি এগুলোকে নন জুডিশিয়াল স্ট্যাম্প বলে। জুডিশিয়াল স্ট্যাম্প হচ্ছে যেগুলোতে কেস কাস হয়, ফৌজদারি মামলা হয় বা হচ্ছে আপনার অন্য কোনো মামলা হয়, সেক্ষেত্রে জুডিশিয়াল স্ট্যাম্প বলে। নন জুডিশিয়াল স্ট্যাম্প বিভিন্ন চুক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো জুডিশিয়াল স্ট্যাম্প, আমরা যে 100 টাকা স্ট্যাম্প আছে, একটা পেপার আমরা কিনি 100 টাকা দিয়ে বা 300 টাকা, 50 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে, এটা তো একটা পেপার, 1 টাকার পেপার। তো এটা হচ্ছে স্ট্যাম্প। এটা স্ট্যাম্প বিক্রি করে সরকার রাজস্ব আহরণ করে বা ট্যাক্স কালেকশন করে। তাহলে এটা কিন্তু নন এনবিআর ট্যাক্স, এনবিআর কিন্তু এটা কালেকশন করে না। আমাদের ম্যাক্সিমাম ট্যাক্সের বিগ পোর্শনটা এনবিআর কালেকশন করে, নন এনবিআর হচ্ছে নন এনবিআর ট্যাক্স আমাদের খুব সামান্য। এই যে যে বিষয় আছে এগুলো হচ্ছে নন। রেজিস্ট্রেশন ট্যাক্স হচ্ছে, দেখেন আপনি বাইক কেনার পর কিন্তু বাইক রেজিস্ট্রেশন, কার রেজিস্ট্রেশন করতে হয়, বা বিভিন্ন অন্যান্য বিষয়গুলো রেজিস্ট্রেশন থেকে যে টাকাটা আসে সেটা হচ্ছে নন এনবিআর ট্যাক্স। নারকোটিক্স এন্ড লিকার ডিউটি, এটা হচ্ছে নন এনবিআর ট্যাক্স। মোটর ভেহিকল ট্যাক্স, যেটা রেজিস্ট্রেশন ট্যাক্স এর মধ্যে পড়ে, বা রেজিস্ট্রেশনের মধ্যে আসলে অনেক বিষয় আসতে পারে। মোটর ভেহিকল কারের ট্যাক্স বা হচ্ছে বাইকের ট্যাক্স বা মোটরসাইকেলের যে ট্যাক্স সেটা হচ্ছে নন এনবিআর ট্যাক্স। ট্যাক্স থেকে আমাদের পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখানে আপনাদের দিয়ে দিয়েছি। ট্যাক্সের প্রথম বলেছি প্রকারভেদ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 99.99%। তার মানে হচ্ছে টাইপস অফ ট্যাক্সেশন সরাসরি যেহেতু আপনাদের সিলেবাসে আছে এবং এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে ইনশাআল্লাহ। ভ্যাট, কাস্টমস শুল্ক, সম্পর্ক শুল্ক, এসটি, টার্নওভার ট্যাক্স, এগুলো হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। আয়কর বা ইনকাম ট্যাক্স, ট্রাভেল ট্যাক্স, ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, এটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। আমাদের ইনকাম ট্যাক্সের যে আইন আছে, আগে হচ্ছে ছিল সেটা 1984 সালের অর্ডিন্যান্স, কিন্তু এটা 2023 সালের নতুন ল হয়। 2023 সালে ইনকাম ট্যাক্স ল। তাহলে বর্তমানে কিন্তু 2023 সালের ইনকাম আয়কর আইন কিন্তু প্রচলিত। আয়কর আইনে 2023 সালের 12 নম্বর আইন, 23 সালের 12 নম্বর আইনটা হচ্ছে আয়কর আইন। এই আইনের মধ্যে ধারা আছে 334টা এবং তফসিল আছে মোট 8টি। এখন দেখেন আমাদের ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে একজন ব্যক্তি যে ট্যাক্স দিতে হবে, যার ইনকাম আছে, তার ওই ইনকামকে 7টা ভাগে ভাগ করা যায়। 7টা ভাগে ভাগ করা যায়। সাপোজ একজন ব্যক্তি সে চাকরি করে, আবার তার কৃষি জমি আছে, আবার সে তার 5 তলা একটা বাড়ি আছে গুলশানে, তাহলে তার কিন্তু 3টা জায়গা থেকে, যেমন বেতন থেকে তার ট্যাক্স দিতে হবে, কৃষি থেকে তার ট্যাক্স দিতে হবে, তার হচ্ছে গৃহ সম্পত্তি বা হাউস প্রপার্টি থেকে দিতে হবে। এরকম
যত একজন ব্যক্তির যত জায়গা থেকে ইনকাম থাক না কেন তাকে 7টা যে হেড আছে বা 7টা ভাগ আছে এর মধ্যে ফেলতে হবে। আপনার যত জায়গা থেকে ইনকাম আসুক এই 7টা জায়গা হেডের মধ্যে অবশ্যই পড়বে। তাহলে হেডস অফ ইনকাম আমাদের আসতে পারে কত, একটু 7টা হেডস আছে: বেতন, ইনকাম ফ্রম স্যালারি, সুদ, ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, গৃহ সম্পত্তি বা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, কৃষি আয়। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এটা আসলে এখন ইনকাম ফ্রম রেন্ট হয়ে গেছে, হাউস প্রপার্টিটা নাই। আগে ছিল হাউস প্রপার্টি, এখন হচ্ছে এটার নাম রেন্ট। কারণ হচ্ছে হাউস প্রপার্টি বললে শুধু বাড়ি ভাড়া থেকে আয় হয়, রেন্ট বললে আপনি বাড়ি ভাড়ার বাইরেও কিন্তু অনেক কিছু ভাড়া দিতে পারেন, আপনার জমি ভাড়া দিতে পারেন, আপনার অন্য কিছু ভাড়া দিতে পারেন। তাহলে গৃহ সম্পত্তি এখন হচ্ছে ইনকাম ফ্রম রেন্ট, ভাড়া হতে আয়। কৃষি আয় হচ্ছে ইনকাম ফ্রম এগ্রিকালচার, ব্যবসা থেকে ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন, ক্যাপিটাল গেইন, এবং এর বাইরে যেগুলো, এই 6টার বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে অন্যান্য আয়ের মধ্যে আসবে। তো আমরা পাবলিক ফাইন্যান্স এবং টাইপস অফ ট্যাক্সেশন করলাম। এখান থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন আসবে পরীক্ষায়, আর এমসিকিউটা অবশ্যই বাংলায় হবে। তো আপনাদের হচ্ছে প্রশ্ন এখান থেকে কিভাবে আসতে পারে সেটা আমরা একটু দেখে আসি, প্র্যাকটিস করে আসি। তো পাবলিক ফাইন্যান্সের প্রধান উদ্দেশ্য কোনটি? আপনারা বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করবেন। পাবলিক ফাইন্যান্সের প্রধান উদ্দেশ্য কোনটি? নয়, নয় বলেছে, ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি। কারণ হচ্ছে পাবলিক ফাইন্যান্স রাজস্ব সংগ্রহ করতে ব্যবহৃত হয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য পাবলিক ফাইন্যান্স ব্যবহার হয়, এবং বৈষম্য হ্রাস করার ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে ব্যক্তিগত সম্পদ, ব্যক্তিগত কোনো কিছুর জন্য পাবলিক ফাইন্যান্স কথাটা চায় না। ডিরেক্ট ট্যাক্সের ইম্প্যাক্ট ও ইনসিডেন্স কোথায় পড়ে? আমরা বলছি ডিরেক্ট ট্যাক্সের ইম্প্যাক্ট এবং ইনসিডেন্স একই ব্যক্তির উপর পড়বে, ঠিক আছে, আর ইনডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে আলাদা ব্যক্তির উপর পড়বে। ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স কোন ধরনের ট্যাক্স? ভ্যাট হচ্ছে আমরা দেখেছি ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স এর মধ্যে ইনকাম ট্যাক্স আছে, অন্যান্য ট্যাক্স আছে। এখন হচ্ছে এখানে আর দুইটা বিষয় বলা আছে, প্রোগ্রেসিভ ট্যাক্স, রিগ্রেসিভ ট্যাক্স। এটা ছোট করে বলে দেয়, প্রোগ্রেসিভ ট্যাক্স হচ্ছে আয় যদি বাড়ে, আয় বাড়ার সাথে সাথে ট্যাক্স বাড়বে। আর রিগ্রেসিভ ট্যাক্স হচ্ছে আয় যদি হচ্ছে বাড়ে তাহলে কিন্তু আপনার ট্যাক্সের হার কমবে। তা আমাদের দেশে নরমালি প্রোগ্রেসিভ ট্যাক্সটাই চালু আছে, আয় বাড়ার সাথে সাথে কিন্তু ট্যাক্সের রেটও বাড়বে, অর্থাৎ আপনাকে যত বেশি আয় করবেন তত বেশি পরিমাণ ট্যাক্স দিতে হবে। বাংলাদেশে বিদ্যমান আয়কর আইন কত সালে প্রবর্তিত? 2023 সালে। ট্যাক্স ইভেশন বলতে বোঝায় দুইটা জিনিস আছে, এক হচ্ছে ট্যাক্স অ্যাভয়েডেন্স এবং দুই হচ্ছে ট্যাক্স ইভেশন। ইভেশন হচ্ছে কর ফাঁকি দেওয়া, এটা হচ্ছে অন্যায় বা অপরাধ, এর জন্য আপনার পানিশমেন্ট হবে, ট্যাক্স ইভেশন, ট্যাক্স ইভেশন। আর ট্যাক্স অ্যাভয়েডেন্স যেটা, সেটা হচ্ছে অন্যায় না, আপনি ট্যাক্স অ্যাভয়েড করতে পারেন, আপনার রুলস এবং রেগুলেশন ল এর মধ্যে থেকে ট্যাক্স কমানো যায়। কেমন আপনি হচ্ছে যদি বছরে কিছু টাকা ইনভেস্ট করেন, সঞ্চয়পত্র কিনেন বা শেয়ার কিনেন, তাহলে কিন্তু ওই টাকার উপরে আপনার একটা ট্যাক্স ছাড় দিবে, তাহলে আপনার ট্যাক্স কমে যাচ্ছে, যেটা আইন পারমিট করে। সেক্ষেত্রে আপনার ট্যাক্স অ্যাভয়েডেন্স হবে, ট্যাক্স অ্যাভয়েডেন্সটা পারমিটেড বা হচ্ছে কোনো অন্যায় না। বাট আপনি যদি আপনার কর আসবে একটা, আপনি মিথ্যা বলে সেটা ইনকামটা দেখালেন না, তাহলে কিন্তু সেটা ট্যাক্স ইভেশন হবে, এটার জন্য আপনার পানিশমেন্ট হবে। ইন্টারনাল রিসোর্সেস মোবিলাইজেশন, এই লাইনটা সরাসরি আপনাদের সিলেবাসে রয়েছে। বিষয়টা হলো ইন্টারনাল রিসোর্সেস কথার মাধ্যমে আছে, দেখেন যে অভ্যন্তরীণ সম্পদ, অর্থাৎ আমাদের দেশের মধ্যে যে সম্পদ আছে সেটা নাড়াচাড়া করে আমরা কিভাবে অর্থনীতিটাকে স্ট্রং করতে পারি। মানে এটা অর্থনীতির এমন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, দেখেন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কিসের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া? ইন্টারনাল রিসোর্স মোবিলাইজেশনটা অর্থনীতির। এটা এর মাধ্যমে, এটা দ্বারা কি বোঝায় যে দেশ নিজস্ব সম্পদ ব্যবহার করে রাজস্ব আয় বাড়ায়, মানে আমাদের দেশের মধ্যে যে সম্পদ আছে সেটা ব্যবহার করে কিভাবে আমরা দেশের সম্পদ বাড়াবো। তো এটা মূলত কিভাবে করা হয়? দেশের সম্পদ ব্যবহার করে দেশের রাজস্ব আয় বাড়ানো কিভাবে হয় সেটা হচ্ছে ট্যাক্সেশনের মাধ্যমে করা হয়। ট্যাক্সেশন হচ্ছে ইন্টারনাল রিসোর্সেস মোবিলাইজেশনের মূল ভিত্তি। তাহলে ট্যাক্সেশনের মাধ্যমে এই যে ইন্টারনাল রিসোর্সেস মোবিলাইজেশনটা করা হয়, তো এখানে কোন কোন বিষয়গুলো আসলে করা হয়, কোন কোন বিষয়গুলো আসলে বিবেচনা করা হয়? দেখেন যে আমরা তাহলে এখানে কি পড়ছি, যে আমরা ট্যাক্সেশনের মাধ্যমে ইন্টারনাল রিসোর্সেস মোবিলাইজেশন আমরা করি, তাহলে সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের উঠে আসে ইন্টারনাল রিসোর্সেস মোবিলাইজেশনের ক্ষেত্রে? ট্যাক্সেশনের মাধ্যমে আমরা কি করি? রাজস্ব সংগ্রহ বৃদ্ধি করি। কিভাবে রাজস্ব বৃদ্ধি করি? আয়করের মাধ্যমে, ভ্যাটের মাধ্যমে, বা বিভিন্ন আমরা যে পড়লাম টাইপস অফ ট্যাক্সেশন,
সেটার মাধ্যমে। কেন আমরা রাজস্ব বৃদ্ধি করি? সেটা হচ্ছে অর্থনীতির উন্নয়নের জন্য এবং হচ্ছে এই যে নিজেদের সম্পদ ব্যবহার করে আমাদের রাজস্ব আয় বাড়ানোর জন্য। ট্যাক্স টু জিডিপি রেশিও বৃদ্ধি আমরা করি কিভাবে? কারণ বাংলাদেশে দেখেন এখনো অন্যান্য দেশের সাথে, আশেপাশের দেশের সাথে ট্যাক্স টু জিডিপি রেশিও এখন অনেক কম। ঠিক আছে, তাহলে ট্যাক্স বৃদ্ধির কারণে আমাদের জিডিপি কিন্তু বাড়তেছে, তো সাথে সাথে আমাদের ট্যাক্সও কিন্তু বৃদ্ধি করতে হবে। ট্যাক্স বেস সম্প্রসারণ করার মাধ্যমে, ট্যাক্স বেস কিভাবে সম্প্রসারণ করা হয়? যে দেখেন নতুন নতুন আমার মনে হয় যে উপজেলা পর্যায়ে কিন্তু আপনার ট্যাক্স অফিস সম্প্রসারণ হবে। এখন জেলা পর্যায়ে ট্যাক্সের অফিস আছে, উপজেলা পর্যায়ে কিন্তু সব উপজেলায় নাই। তো আস্তে আস্তে উপজেলা গ্রাম পর্যায়ে কিন্তু ট্যাক্সের বেস সম্প্রসারণ হবে। অর্থাৎ এখনো দেখা যায় গ্রামের অনেক মানুষ অনেক টাকা ইনকাম করে, তারা কিন্তু ট্যাক্স দেয় না। তো এই তাদেরকে ট্যাক্সের আওতায় কিন্তু আনা হয়। ট্যাক্সের আওতায় যদি আনতে পারে তাহলে কিন্তু আমাদের রাজস্ব আয় বাড়বে, আমাদের দেশের সম্পদ ব্যবহার করে রাজস্ব আয় বাড়বে। স্বয়ংক্রিয় ও ডিজিটাল কর ব্যবস্থার মাধ্যমে আমাদের এবার 2025-26 কর বর্ষে আমাদের কিন্তু সবার যে রিটার্ন সাবমিশন সেটা হচ্ছে অনলাইনে হয়ে গেছে। ঠিক আছে, এখন বাধ্যতামূলক করে দিছে এই বছর থেকে, আগে কিন্তু বাধ্যতামূলক ছিল না। তাহলে অনলাইনে রিটার্ন জমা দিলে কি হবে? সবাই সহজে রিটার্ন জমা দিতে পারবে, কোনো কাগজপত্র দেওয়া লাগবে না, কোনো ঝামেলা নাই, ঘুষ যাবে না। তাহলে রিটার্ন দেওয়াকে সহজ করে দিচ্ছে। ট্যাক্স বেসটা কিন্তু বাড়তেছে, রাজস্ব আয়ও বাড়তেছে। ই পেমেন্ট সিস্টেম, যে আপনি টাকা সরাসরি ব্যাংকে দেওয়া লাগবে না, আপনি চাইলে সিস্টেম থেকে আপনি টাকা দিয়ে দিতে পারবেন, ট্যাক্সের টাকা। ই টিন, আপনি সহজে কিন্তু 1 মিনিট 2 মিনিটের মধ্যে আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিন আপনি বের করে নিতে পারবেন। তাহলে ইন্টারনাল রিসোর্সেস মোবিলাইজেশনের মধ্যে আরো আছে দেখেন প্রণোদনা ও কর ছাড়। যে বিভিন্ন কৃষি খাত আছে, তারপর এসএমই, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ আছে, গার্মেন্টস ইত্যাদি ক্ষেত্রে কর ছাড় দেওয়া হয়। কেন? উৎপাদন ও বিনিয়োগে উৎসাহিত করার জন্য। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়, এর ফলে হচ্ছে অতিরিক্ত রাজস্ব আহরণ করা হয়। নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দেওয়া দিয়ে আপনি কালো টাকা বলতে কালো কালারের টাকা না, যেটা হচ্ছে সোর্স জানা নাই, যে টাকা আপনার কাছে টাকা আছে, ইনকাম করছেন, কিন্তু সেটার সোর্স হচ্ছে জানা নাই যে কোথা থেকে, অর্থাৎ অবৈধ টাকা সেটা। সেটা আপনি কিছু টাকা ট্যাক্স দিয়ে সেটাকে আপনি যে মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারেন, সেটাকে সাদা করার সুযোগ দেয়, সেটা আপনার ইনকামের মধ্যে ইনক্লুড করলে কেউ আপনাকে কিছু বলবে না। এটাই কালো টাকা সাদা করার সুযোগ। এটার মাধ্যমে কিন্তু ওই যে অতিরিক্ত ট্যাক্স নিল, পার্সেন্টেজ নিল ট্যাক্সের, সেটা কিন্তু সরকারের রাজস্ব বাড়লো। জনসচেতনতা বৃদ্ধি, এটার মাধ্যমে হচ্ছে এটা কর প্রদান যে একটা নাগরিক দায়িত্ব, সেই বার্তা ছড়ায় দেওয়া হয়, তাহলে জনগণ কিন্তু সহজে ট্যাক্স দেয়, ট্যাক্স তাদের দায়িত্ব মনে করে ট্যাক্স দিবে। যারা সচেতন নাগরিক, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে, তাদেরকে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে যে ট্যাক্স আদায় করা হয়, এর ফলে রাজস্ব বাড়ে। তো এই ইন্টারনাল রিসোর্সেস মোবিলাইজেশন, এখানে আমাদের মনে রাখতে হবে দেশের বাইরের টাকা না বা বাইরের রিসোর্স না, বাংলাদেশের অভ্যন্তরীণ যে রিসোর্স আছে সেগুলা ব্যবহার করে, সেগুলা নাড়াচাড়া করে আমরা কিভাবে রাজস্ব বৃদ্ধি করতে পারি, অর্থনৈতিক উন্নয়ন করতে পারি, এটাই হচ্ছে ইন্টারনাল রিসোর্স মোবিলাইজেশনের মূল কথা। আর ইন্টারনাল রিসোর্সেস মোবিলাইজেশন কিভাবে করা হয়? মেইনলি ট্যাক্সের মাধ্যমে করা হয়। একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসলাম এখন, ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার। বাংলা দুইটা খেয়াল করেন, যে ইনকাম ইয়ার হচ্ছে আয় বর্ষ, ইনকাম ইয়ারের সাথে এটা মিল আছে, ইনকাম মানে আয়, ইয়ার মানে বর্ষ, আয় বর্ষ। কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার বা নির্ধারণী বছর, এটা হচ্ছে কর বর্ষ। কর বর্ষ, যে বছর কর দিতে হবে সেটার নাম হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার, এওয়াই অ্যাসেসমেন্ট ইয়ার। এটা আপনারা মনে রাখবেন। ইনকাম ইয়ার হচ্ছে সবসময় আগে, এখানে যেমন দেওয়া আছে ইনকাম ইয়ার আগে এবং অ্যাসেসমেন্ট ইয়ার পরে। তাহলে ইনকাম ইয়ার কখন হবে? এটা হচ্ছে ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। যে বছর কর বর্ষ, মানে যখন কর আমাদের দিতে হবে তার আগের বছর হচ্ছে ইনকাম ইয়ার। তার মানে আমরা যে বছরে আয় করব সেটার উপর পরবর্তী বছর কর বর্ষে আমাদের কর দিতে হবে। ইনকাম ইয়ার 12 মাসের কম হতে পারে, কিন্তু 12 মাসের বেশি হবে না। ঠিক আছে, অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা? তাহলে ইনকাম ইয়ারের পরের যে বছর সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার, ফলোইং দ্য ইনকাম ইয়ার, অর্থাৎ ইনকাম ইয়ারের পরের বছর সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে অ্যাসেসমেন্ট ইয়ারও 12 মাস, তাহলে ইনকাম ইয়ার 12 মাস, অ্যাসেসমেন্ট ইয়ারও 12 মাস। এটা হচ্ছে নর্মাল কথা, যে ইনকাম ইয়ার কম হতে পারে, 12 মাসের কম হতে পারে, কিন্তু বেশি হবে না। আবার অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে আপনার কম হতে পারে, বেশি হতে পারে। ঠিক আছে,
নরমালি কম হয় না, স্পেসিফিক কিছু ক্ষেত্রে কম হয়, ওদিকে আর যাচ্ছে না। বেশি হতে পারে, যেমন হচ্ছে আপনার যে একবারে নতুন করদাতা তার ক্ষেত্রে কিন্তু সময় বেশি পায়, ঠিক আছে, যে রিটার্ন সাবমিট করার সময় কিন্তু বেশি পায় অন্যদের চেয়ে। আচ্ছা, অ্যাসেসমেন্ট ইয়ার আপনারা মনে রাখেন যে নরমালি 12 মাসের হয় অ্যাসেসমেন্ট ইয়ার, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, পর বর্ষ যখনই হোক না কেন অ্যাসেসমেন্ট ইয়ার প্রত্যেক বছরের 1 জুলাই থেকে শুরু হবে। আপনার 25 সালের 1 জুলাই থেকে অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হবে এই বছরের, 26 সালের 1 জুলাই থেকে অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হবে। তাহলে 12 মাসের জন্য যদি হয় এবং 1 জুলাই শুরু হয়, তাহলে 1 জুলাই থেকে শুরু করে আমাদের কিন্তু 1 জুলাই থেকে শুরু করে 30 জুন পরবর্তী বছর, ঠিক আছে, 30 জুন। তাহলে 1 জুলাই 2025 ধরলাম, এই বছর হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার 2025, আর এখানে হচ্ছে 30 জুন 2026। তাহলে এটা যদি 25-26 অ্যাসেসমেন্ট ইয়ার বলে, তাহলে 1 জুলাই 2025 থেকে 30 জুন 2026 এটা একটা অ্যাসেসমেন্ট ইয়ার, 25-26 অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে এর ইনকাম ইয়ার কোনটা হবে? এর ইনকাম ইয়ার হবে আপনার হচ্ছে 2024-25, 24-25। তাহলে 24-25 ইনকাম ইয়ার হলে বা আয় বর্ষ হলে 25-26 হবে অ্যাসেসমেন্ট ইয়ার। মনে রাখবেন অ্যাসেসমেন্ট ইয়ার প্রত্যেক বছরের 1 জুলাই তারিখে শুরু হয়, খুবই গুরুত্বপূর্ণ। এখানে আয় বর্ষের 3টা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। আয় বর্ষ আমরা বলেছি 12 মাসের কম হতে পারে, কিন্তু 12 মাসের বেশি হবে না। আবার এই 12 মাসটা যে কোনো সময় শুরু হয়, যে কোনো সময় শেষ হতে পারে। তাহলে প্রথম এক্সাম্পলটা দেখেন যে 1-1-23, 2023 সালের 1 জানুয়ারি থেকে 2023 সালের 31 ডিসেম্বর, তার মানে 1 তারিখ থেকে পুরো 31 ডিসেম্বর পর্যন্ত, জানুয়ারি থেকে ডিসেম্বর। এটা হচ্ছে একটার আয় বর্ষ। আর একটার আয় বর্ষ কি হতে পারে? 1 জুলাই থেকে 30 জুন, এটা হচ্ছে 12 মাস, এটা 12 মাস, এটা হচ্ছে 12 মাস। আবার 1 সেপ্টেম্বর, দেখেন 1 সেপ্টেম্বর 2022 থেকে 31 জুলাই, আচ্ছা 31 জুলাই হচ্ছে 2023, এটা হচ্ছে দেখেন 11 মাস, 11 মাসের একটা আয় বর্ষ। তাহলে এখন হচ্ছে নরমালি 12 মাস হয়, 12 মাসের চেয়ে কম হতে পারে, আমরা বলেছি 11 মাস। তাহলে এই তিনটার ক্ষেত্রে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে দেখেন। আপনারা মনে মনে একটা ঠিক করেন, তারপরে ভিডিওটা পজ করে আপনারা মনে মনে একটা ঠিক করেন, তারপরে আমরা অ্যান্সার দেখব। এখন দেখেন যে 2023 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2023, এটা যে আয় বর্ষ, ইনকাম ইয়ার। তাহলে আমরা জানি ইনকাম ইয়ারের পরবর্তীতে অ্যাসেসমেন্ট ইয়ার বা পরবর্ষ হয়। তাহলে 2023 সালের 31 ডিসেম্বর শেষ হয়েছে আয় বর্ষ। তাহলে এরপরে 1 জুলাই কখন? 2024 এর 1 জুলাই, 1 জুলাই 2024। কারণ 2024 এর দেখেন ইনকাম ইয়ার শেষ হয়েছে কিন্তু 31 ডিসেম্বর 2023, তারপরের দিন কি 1 জানুয়ারি 2024, কিন্তু আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হবে এই যে এখানে বলা আছে ফার্স্ট ডে অফ জুলাই এভরি ইয়ার। তাহলে এখানে 2024 এর 1 জুলাই থেকে শুরু হবে, শুরু হয়ে 2025 এর 30 জুন পর্যন্ত। তাহলে 24-25 এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার, যেখানে 1 জুলাই 2024 থেকে শুরু হয়ে 30 জুন 2025 পর্যন্ত এই এক বছর অ্যাসেসমেন্ট ইয়ার। এটার জন্য 2 নাম্বারটার জন্য এখানে শেষ হয়েছে কবে দেখেন? 30 জুন 2024। তাহলে এরপরে 1 জুলাই কখন? এই যে পরের দিনই 1 জুলাই 2024, এর আগের দিন 30 জুন 2024 আয় বর্ষ শেষ হয়েছে। তাহলে পরের দিন থেকে অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হবে 30 জুন 2025 পর্যন্ত। এটা শেষ হয়েছে কবে? আয় বর্ষ 31 জুলাই। তাহলে পরবর্তীতে আমাদের আর 1 জুলাই কবে? 2023 সালের 31 জুলাই শেষ হয়েছে। তাহলে পরে 1 জুলাই কবে? 2024 সালের আগে আর কোনো 1 জুলাই নেই। তাহলে এটাও 2024 সালের 1 জুলাই অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হবে এবং এক বছরের জন্য 30 জুন 2025 শেষ হবে। আপনাদের ইনকাম ট্যাক্স এর মধ্যে যে বিষয়গুলো থেকে এমসিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তার মধ্যে এই ব্যক্তি শ্রেণীর করের হার টপ মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা এগুলা অনেক তথ্য রয়েছে এখানে, তো এইগুলো আপনারা একেবারে টানা মুখস্থ করে ফেলবেন
অনেক কঠিন কোনো বিষয় না, জাস্ট কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো আপনারা আপনাদের শুধুমাত্র পরীক্ষা পাশের জন্য না, আপনারা ব্যক্তিগত প্রয়োজনে বা ইনকাম ট্যাক্স আসলে সবার জানা উচিত বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। তো এই বিষয়গুলো আপনারা মানে আয়ত্ত করলে আপনাদের পার্সোনাল লাইফেও কাজে লাগবে, শুধু পরীক্ষায় না। আর পরীক্ষার জন্য তো অনেক গুরুত্বপূর্ণ এই যে ব্যক্তি শ্রেণীর করের হার হচ্ছে বিষয়টা। তাহলে 25-26 কর বর্ষ, 25-26 কর বর্ষ মানে অ্যাসেসমেন্ট ইয়ার, এটা শুরু হয়েছে 1 জুলাই 2025 থেকে 30 জুন 2026। তাহলে এখন 2025-এর সেপ্টেম্বর মাস, তাহলে জুলাই থেকে অ্যাসেসমেন্ট ইয়ার কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে আমাদের 2025-26 এই যে কর বর্ষ, নরমালি ব্যক্তির ক্ষেত্রে আমাদের ট্যাক্সের রিটার্ন সাবমিট করার ডেট থাকে 30 নভেম্বর। তার মানে 25-এর 30 নভেম্বর, এই যে 25-26 কর বর্ষ, এই রিটার্নটা আমাদের সাবমিট করতে হবে, অর্থাৎ ট্যাক্সের ডকুমেন্টস এবং ট্যাক্স জমা দিতে হবে 30 নভেম্বরের মধ্যে। 1 জুলাই থেকে শুরু হয়েছে, 30 নভেম্বরের মধ্যে কিন্তু আপনার জমা দিতে হবে নরমালি। যদি আয়কর অফিস সময় না বাড়ায় তাহলে 30 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। এখন এই যে কর বর্ষ যেটা এখন চলছে 2025-26, আয়করের হার কত, এই হারটা কিন্তু চেঞ্জ হয়, আয়কর পরিপত্রের মাধ্যমে চেঞ্জ হয়, আপনার বাজেটের মাধ্যমে চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তো এই হারটা এখন যেটা আছে সেটা হচ্ছে দেখে আসি যে প্রথম 3.5 লাখ টাকার পর্যন্ত কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। অর্থাৎ আপনি যদি কোনো বেতন পান যে বছরে 3.5 লাখ টাকার কম, তাহলে আপনার কিন্তু কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। ট্যাক্স দেওয়া লাগবে না, কিন্তু রিটার্ন জমা দেওয়া লাগতে পারে। ট্যাক্স দেওয়া আর রিটার্ন জমা দেওয়া, মানে ট্যাক্সের রিটার্ন বলতে বিবরণী, ট্যাক্সের যে বিবরণী জমা দিতে হয়। আপনার 3.5 লাখ টাকার নিচে আসলেও কিছু কিছু ক্ষেত্রে ট্যাক্সের রিটার্ন বা ট্যাক্সের বিবরণী ট্যাক্স অফিসে জমা দিতে হয়, কিন্তু আপনার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না 3.5 লাখ টাকা পর্যন্ত। তাহলে আপনার যদি 4 লাখ টাকা আসে তাহলে 3.5 লাখ টাকা মাফ, আর 50,000 উপর ট্যাক্স দিতে হয়। তো দেখেন এভাবে আপনার যদি ইনকাম বাড়ে তাহলে প্রথম 3.5 লাখ টাকার উপর কোনো ট্যাক্স দিতে হয় না, পরবর্তী 1 লাখ টাকার উপর 5% ট্যাক্স দিতে হয়, পরবর্তী 4 লাখ টাকার উপর 10% ট্যাক্স দিতে হয়, পরবর্তী 5 লাখ টাকার উপর, এই পরবর্তীটা খেয়াল করবেন, ঠিক আছে, 15%, পরবর্তী 5 লাখের উপর 20% এবং পরবর্তী 20 লাখের উপর 25%, এবং অবশিষ্ট যে আয় সেটা হচ্ছে 30%। তাহলে সর্বোচ্চ ট্যাক্স রেট কত বাংলাদেশে ব্যক্তির ক্ষেত্রে, এটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে। সর্বোচ্চ ট্যাক্সের হার কত ব্যক্তির ক্ষেত্রে? 30%। আপনার যত টাকা ইনকামই হোক না কেন, আপনাকে 30% এর বেশি ট্যাক্স দেওয়া লাগবে না, ঠিক আছে। আচ্ছা, 2026-27 এর জন্য এখানে রেট দেওয়া আছে, অর্থাৎ আগামী কর বর্ষ 2026 সালের 1 জুলাই থেকে যেটা শুরু হবে সেটার জন্য হচ্ছে এই যে 3,50,000 ছিল, এখান থেকে দেখেন 3,75,000 পর্যন্ত ফ্রি করে দিছে, আরো 25,000 টাকা পর্যন্ত মাফ করে দিছে। কারোর আয় যদি 3,75,000 টাকা হয় তাহলে তাকে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। তার পরবর্তী 3 লাখ টাকার উপর 10%, পরবর্তী 4 লাখের উপর 15%, পরবর্তী 5 লাখের উপর 20%, এবং লাস্টে হচ্ছে অবশিষ্টের উপর 30%। এখানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, দেখেন যে এটা হচ্ছে 3.5 লাখ টাকার উপর ট্যাক্স দেওয়া লাগবে না স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে, নরমাল স্বাভাবিক পুরুষ মানুষের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু বিশেষ করদাতা যারা, কয়েকজন বিশেষ করদাতা আছে, তাদেরকে করমুক্ত আয়সীমা অন্যরকম। এই 3.5 লাখ টাকাকে বলে 3.5 লাখ টাকাকে বলে করমুক্ত আয়সীমা, মানে যে টাকা আয় ক্রস করলে আপনাকে কর দিতে হবে, যে টাকা আয় ক্রস না করলে আপনাকে কর দিতে হবে না। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক পুরুষ মানুষের ক্ষেত্রে এই 3.5 লাখ টাকা। তাহলে অন্যদের ক্ষেত্রে কি, নারীদের ক্ষেত্রে হচ্ছে, এবং 65 বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, যদি 65 বছরের বেশি হয় এবং তার ইনকাম থাকে তাহলে তার জন্য 4 লাখ টাকা মাফ, যে প্রথম 4 লাখ টাকার উপর কোনো ট্যাক্স দিতে হবে না। 3.5 লাখ টাকার পরিবর্তে এই হচ্ছে 4 লাখ টাকা, কাদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে এবং 65 বছরের ঊর্ধ্বের ক্ষেত্রে। তৃতীয় লিঙ্গের করদাতা, আমরা যে থার্ড জেন্ডার আছে, এবং প্রতিবন্ধী যারা, তাদের ক্ষেত্রে 4,75,000 টাকা পর্যন্ত করমুক্ত। তারা যদি 4,75,000 টাকা ইনকাম করে, তার বেশি ইনকাম করে, তাহলে ট্যাক্স দিতে হবে। যেমন স্বাভাবিক একজন পুরুষ যদি 4 লাখ টাকা ইনকাম করে তাহলে কিন্তু তাকে 50,000 টাকার উপর ট্যাক্স দিতে হবে, 3.5 লাখ টাকা। কিন্তু একজন যদি হিজড়া বা থার্ড জেন্ডার বা একজন প্রতিবন্ধী, সে যদি 4 লাখ টাকা ইনকাম করে তাহলে কিন্তু তার কোনো ট্যাক্স দিতে হবে না।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে 5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স মওকুফ। আচ্ছা, এখন হচ্ছে মিনিমাম ট্যাক্স। আপনার ট্যাক্স যদি 100 টাকা আসে ক্যালকুলেশন অনুযায়ী, মনে করেন যে আপনার 100 টাকা ট্যাক্স আসলো, তাহলে কিন্তু আপনি 100 টাকা ট্যাক্স দিতে পারবেন না। আপনাকে মিনিমাম, এই যে যদি আপনি ঢাকা এবং চট্টগ্রামে আপনার রেসিডেন্ট হয়, তাহলে আপনি যদি ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে থাকেন, তাহলে 5,000 টাকা ট্যাক্স দিতে হবে মিনিমাম। আপনার যদি 2,500 টাকা ক্যালকুলেশন করে ট্যাক্স আসে, তাহলে আপনাকে অবশ্যই 5,000 দিতে হবে, এর নিচে দেওয়া যাবে না। যদি আপনি অন্যান্য খুলনা বা ময়মনসিংহ সিটি কর্পোরেশনে থাকেন, তাহলে আপনার 4 লাখ টাকা ট্যাক্স, 4,000 টাকা মিনিমাম ট্যাক্স দিতে হবে। আপনার যদি ক্যালকুলেশন করে 1,000 টাকা ট্যাক্স আসে, তাহলে 1,000 দিতে পারবেন না, 4,000 দিতে হবে। এবং সিটি কর্পোরেশন বাদে অন্যান্য এলাকায় যদি জেলা শহর উপজেলায় বা গ্রামে থাকেন, তাহলে মিনিমাম 3,000 টাকা আপনার ট্যাক্স দিতে হবে। এটাকে মিনিমাম ট্যাক্স বলে ব্যক্তির ক্ষেত্রে। এর পাশাপাশি দেখেন, প্রতিবন্ধী ছেলে বা মেয়ে যদি কারো থাকে, তাহলে বাবা বা মায়ের একজনের করমুক্ত আয়সীমা আরো 50,000 টাকা বেশি হবে। এর মানে কি, মনে করেন যে একজন চাকরি করে, তার ওয়াইফের হচ্ছে ব্যবসা আছে, তো যে চাকরি করে তার 10 লাখ টাকা ইনকাম, এবং যে ওয়াইফের ব্যবসা করে তার 15 লাখ টাকা ইনকাম। এখন তার ক্ষেত্রে হচ্ছে মনে করেন এই যে চাকরি করে ওনার ক্ষেত্রে 3.5 লাখ টাকা পর্যন্ত ফ্রি, 3.5 লাখ টাকা পর্যন্ত ফ্রি। আর যে মহিলা, ওনার ক্ষেত্রে 4 লাখ টাকা পর্যন্ত ফ্রি। তাহলে তাদের একজন প্রতিবন্ধী যদি সন্তান থাকে, তাহলে এনার ক্ষেত্রে 4 লাখ বানাইতে পারবেন ফ্রি, অথবা এনার ক্ষেত্রে 4.5 লাখ টাকা পর্যন্ত ফ্রি পাবেন। যে কোনো একজনের সাথে আরো করমুক্ত আয়সীমা 50,000 টাকা বেশি হবে। ঠিক আছে। আর যদি শুধু কৃষি থেকে আয় থাকে, অন্য কোনো জায়গা থেকে আয় নাই, শুধু কৃষি থেকে আয়, মানে কৃষি খাত থেকে যাদের আয় থাকে, তাহলে এই যে করমুক্ত আয়সীমা আরো 2 লাখ টাকা বেশি হবে। তার মানে যদি আপনার হচ্ছে আপনার ইনকাম শুধু কৃষি থেকে আসতেছে, আর ওই শুধু কৃষির বাইরে থেকে শুধু সুদ থেকে আপনার 20,000 হতে পারে, এর বাইরে অন্য কোনো ইনকাম থাকলে হবে না। আপনার ইনকাম শুধু কৃষি থেকে আসতে হবে, যেখানে অন্য কোনো ইনকাম থাকবে না, শুধু সুদ আর 20,000 টাকা পর্যন্ত অন্য জায়গা থেকে থাকতে পারবে। তাহলে সেক্ষেত্রে করমুক্ত আয়সীমা আরো 2 লাখ টাকা বেশি। আরো 2 লাখ টাকা বেশি মানে এই যে 3.5 লাখ টাকা ছিল, এখানে 5.5 লাখ টাকা পর্যন্ত পাবে শুধু কৃষি থেকে আয়। যদি কোনো নারী কৃষক হয়, যার শুধু কৃষি থেকে আয়, তাহলে 4 লাখ টাকার সাথে আরো 2 লাখ টাকা যোগ হবে। যদি কোনো বীর মুক্তিযোদ্ধা হয়, যুদ্ধাহত, যার শুধু কৃষি থেকে ইনকাম, তাহলে তার এই 5 লাখের সাথে আরো 2 লাখ কিন্তু যোগ হবে, তাহলে 7 লাখের উপর তার ট্যাক্স মুক্ত বা করমুক্ত আয়সীমা। এখন আমরা এতক্ষণ যেটা পড়লাম যে ব্যক্তির ক্ষেত্রে ট্যাক্সের হার দিয়ে কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়, সেটা হচ্ছে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখলে আমরা বুঝতে পারবো। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন একজন 66 বছর ব্যক্তির, 66 বছর, এটা মাথায় রাখেন, মোট করযোগ্য আয় মানে তার ইনকাম হচ্ছে 40 লাখ টাকা। ঠিক আছে, 40 লাখ। তিনি বাস করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। তার কর দায় নির্ণয় করুন, মানে কত টাকা তার কর দিতে হবে। আপনাদের এরকম ছোট ছোট কেস কিন্তু আসতে পারে, সো আপনারা বিষয়গুলা পড়বেন এবং পড়ে ভালো করে বুঝবেন, কনসেপ্ট ক্লিয়ার রাখবেন। যে কোনো ভাবে প্রশ্ন আসলে আপনারা কিন্তু অ্যান্সার দিতে পারবেন। তাহলে আমাদের মোট আয় কত? 40 লাখ টাকা। এখানে দেখি তাহলে আমাদের করযোগ্য আয় আমাদের প্রথম 4 লাখ, যেহেতু 66 বছর, আমরা বলেছি নারী এবং 65 বছর ঊর্ধ্ব হলে তার হচ্ছে 4 লাখ টাকা ফ্রি। তাহলে প্রথম যে 4 লাখ টাকা, এটার উপর কর হচ্ছে 0, ঠিক আছে, 0%। পরবর্তী 1 লাখ, তাহলে পরবর্তী 1 লাখের উপর 5%, 5,000 টাকা ট্যাক্স আসলো। তার পরবর্তী 4 লাখের উপরে 10%, 40,000। এইভাবে পরবর্তী 5 লাখ, পরবর্তী 5 লাখ, পরবর্তী 20 লাখের উপরে 25% দিলে 5 লাখ টাকা আসে, এবং বাকি থাকে এই যে 40 লাখ টাকা আয়, বাকি থাকে হচ্ছে 10,000, এটার উপরে 30%, তাহলে 30,000 টাকা। তাহলে মোট তার কর দিতে হবে 7,50,000 টাকা। তো এইভাবে মোট আয় প্রথমে বের করে নিতে হবে, যে আয়ের উপর তার কর দিতে হবে। তো সেই আয়টাকে তারপরে এইভাবে স্ল্যাব, এটাকে ইনকাম ট্যাক্সের স্ল্যাব বলে, এই স্ল্যাবে বসায়, স্ল্যাব মানে দেখেন এই যে একটার পর একটা বাড়তেছে, 5%, 10%, 15%।
তো প্রথমে আমাদের কাজ হবে মোট করযোগ্য আয়, এই যে 40 লাখ টাকা, এটা কোথা থেকে পাইছে, যে একজন ব্যক্তির আয়, সেটা হতে পারে ওই যে 7টা হেড, আমাদের ইনকাম আসার যে 7টা হেড, সেখানে আমরা দেখেছি ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বা রেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, এরকম 7টা জায়গা থেকে আয় আসবে। পরে মোট আয়কে এইভাবে হচ্ছে আমরা স্ল্যাবে বসায় কর, মোট কর কত হবে, কর দায় কত হবে সেটা নির্ণয় করতে হবে। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, মিনিমাম ট্যাক্স রেট দেখেন, মিস মালিহার মোট করযোগ্য আয় এখানে 4.5 লাখ টাকা করযোগ্য আয়। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবাস করেন, তার কর দায় নির্ণয় করো। তাহলে আপনারা কর দায় নির্ণয় করেন, ভিডিও পজ করে তারপরে আনসারটা দেখেন। তাহলে দেখেন প্রথম 4 লাখ টাকার উপরে, যেহেতু মালিহা উনি হচ্ছে মহিলার ক্ষেত্রে এবং 65 বছরের ঊর্ধ্বের ক্ষেত্রে 4 লাখ টাকা, তাহলে 4 লাখ টাকার উপর কোনো ট্যাক্স নাই। পরবর্তী আর বাকি থাকে 50,000, ওটার উপরে 5%, তাহলে 2500 টাকা ট্যাক্স আসলো। কিন্তু আমরা জানি সর্বনিম্ন কর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এই যে দক্ষিণ সিটি কর্পোরেশন, এর ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 5,000 টাকা। তাহলে এই দুইটার মধ্যে বড় কোনটা, 5,000 টাকা, তাহলে 5,000 টাকা তাকে ট্যাক্স দিতে হবে। 2500 টাকা ট্যাক্স ক্যালকুলেশন করে আসছে, কিন্তু মিনিমাম ট্যাক্স হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে 5,000 টাকা। যদি উনি দেখা যাবে মুন্সিগঞ্জ জেলায় বা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে, দেখা যাবে বাগেরহাট জেলায় যদি ওনার বাড়ি থাকতো, তাহলে কিন্তু এটা 3,000 টাকা দিতে হতো তাকে। এখন করের ক্ষেত্রে রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট যারা বাসিন্দা এবং অবাসিন্দা, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন ডাবল স্টার দিয়ে দিয়েছি আমি, যে রেসিডেন্ট কিনা একজন ব্যক্তি যে কর দিবে, সে আসলে বাসিন্দা কিনা বা নন রেসিডেন্ট কিনা সেটা জানা কর নির্ধারণের ক্ষেত্রে খুবই জরুরি। রেসিডেন্ট হলে তার এক ধরনের ট্যাক্স আসবে, এবং সে যদি নন রেসিডেন্ট হয় তার কিন্তু ট্যাক্স অন্য ধরনের আসবে, বেশি আসবে। ঠিক আছে, তাহলে কখন রেসিডেন্ট হবে কখন রেসিডেন্ট হবে না সেটা আমরা দেখে আসি। বাসিন্দা হওয়ার বা রেসিডেন্ট হওয়ার শর্ত কি, কাকে আমরা রেসিডেন্ট বলবো? ব্যক্তির ক্ষেত্রে, ঠিক আছে, কোনো ব্যক্তিকে আমরা রেসিডেন্ট বলবো যদি ওই যে কর বর্ষ, যেটা কর বর্ষ না, ইনকাম ইয়ার বা হচ্ছে আয় বর্ষ, যে বছরের আয়ের উপর সে ট্যাক্স দিবে, সেই বছরে যদি বাংলাদেশে 183 দিনের বা তার বেশি থাকে, তাহলে তাকে আমরা রেসিডেন্ট বলবো। অথবা যদি 183 দিন থাকে তাহলে সে রেসিডেন্ট হবে। অথবা যে আয় বর্ষের উপর সে ট্যাক্স দিবে, এখন মনে করেন যে 2025-26 কর বর্ষ চলে বা অ্যাসেসমেন্ট ইয়ার চলে, তাহলে ট্যাক্স দিবে। এখন যারা ট্যাক্স দিবে তারা কোন আয় বর্ষের উপর ট্যাক্স দিবে? 2024-25 আয় বর্ষ। ভালো করে দেখেন, 2024-25 আয় বর্ষ মানে 2024-এর 1 জুলাই থেকে 2025-এর 30 জুন পর্যন্ত, এই যে 1 বছর, এটার উপর এখন কিন্তু ট্যাক্স দিবে। তাহলে এই ধরলাম 24-25 অর্থ বছরে, অর্থাৎ 2024-এর 1 জুলাই থেকে 2025-এর 30 জুন পর্যন্ত কেউ একজন বাংলাদেশে 183 দিন ছিল, তাহলে সে রেসিডেন্ট হবে। অথবা এই 1 বছরের মধ্যে সে 90 দিন ছিল, শুধু 90 দিন থাকলে হবে না, ওর সাথে তার আগের 4 বছর, অর্থাৎ 2023-24, 2022-23, 2021-22, 2020-21, এই 4 বছরে যদি মোট 365 দিন থাকে, মোট 365 দিন এই 4 বছরে, ঠিক আছে, তাহলে 90 দিন আয় বর্ষে এবং তার আগের 4 বছরে 365 দিন, এটা থাকলেও সে হচ্ছে রেসিডেন্ট। দুইটা শর্ত, যে আয় বর্ষে 183 দিন বা তার বেশি থাকবে তাহলে রেসিডেন্ট, আর কোনো শর্ত দরকার নেই। অথবা 90 দিন থাকবে, 183 কম, 90 দিন থাকবে তার বেশি বা তার বেশি এবং আগের 4 বছরে 365 দিন, তাহলে সেও রেসিডেন্ট হবে। এইচইউএফ হচ্ছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। বাংলাদেশে এখনো যে হিন্দুদের জয়েন্ট ফ্যামিলি আছে, একক ফ্যামিলি না, সবাই মিলে একসাথে থাকে, চাচারা বাবারা সব আয়গুলো এক জায়গায় এনে জমা করে, তারপরে সেখান থেকে খরচ করে। এই যে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির ক্ষেত্রে বা কোনো ফার্ম ক্ষেত্রে, যে অংশীদারি ফার্ম হতে পারে, অন্য কোনো ফার্ম হতে পারে, বা এওপি হচ্ছে অ্যাসোসিয়েশন অফ পার্সন, এদের ক্ষেত্রে কিভাবে রেসিডেন্ট হবে? যদি নিয়ন্ত্রণ, এই যে এইচইউএফ বা ফার্ম বা এওপির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা আংশিক বা সম্পূর্ণ বাংলাদেশে বহাল থাকে। এদের শর্ত হচ্ছে কোনো দিনটি না, নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা যদি আংশিক অথবা সম্পূর্ণ বাংলাদেশে থাকে তাহলে তারা রেসিডেন্ট।
আর কোম্পানির ক্ষেত্রে রেসিডেন্ট কখন বলবো, যখন নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সম্পূর্ণ বাংলাদেশে, কোম্পানির ক্ষেত্রে সম্পূর্ণ বাংলাদেশে নিয়ন্ত্রণ থাকতে হবে। আর এসইউএফ ফার্ম এবং এওপির ক্ষেত্রে আংশিক থাকলেও হবে, সম্পূর্ণ থাকলেও রেসিডেন্ট হবে। তাহলে রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট আমরা কেন নির্ধারণ করি? দেখেন, যারা রেসিডেন্ট অর্থাৎ যারা 183 দিনের বেশি বাংলাদেশে আছে বা 90 দিনের বেশি আছে এবং আগে 4 বছরের 365 দিন আছে, তাদের ক্ষেত্রে বিশ্বব্যাপী যে আয় হবে সেটা করযোগ্য। ঠিক আছে, মানে বাংলাদেশের যে আয় আছে সেটা তো কর দিতে হবে। আবার শ্রীলঙ্কা, দেশের বাইরে মনে করেন ইন্ডিয়ায় তার আয় আছে, যুক্তরাষ্ট্রে তার আয় আছে, সব আয়ের উপর তার ট্যাক্স দিতে হবে রেসিডেন্ট হলে। আর নন রেসিডেন্ট যদি হয়, আচ্ছা যদি হচ্ছে এই রেসিডেন্ট ফার্ম হয় বা হচ্ছে এসইউএফ হয় বা এওপি হয়, অর্থাৎ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা আংশিক বাংলাদেশে হয় বা সম্পূর্ণ বাংলাদেশে হয়, তাহলে কিন্তু বিশ্বব্যাপী আয় করযোগ্য। মূলত রেসিডেন্ট যারা, তাদের ক্ষেত্রে বিশ্বব্যাপী আয় করযোগ্য। আর নন রেসিডেন্টদের ক্ষেত্রে যারা অবাসিন্দা, তারা শুধুমাত্র বাংলাদেশের আয়ের উপর কর দিতে হয়। রেসিডেন্টের ক্ষেত্রে বাংলাদেশের আয় প্লাস বৈদেশিক আয়, তাদের সব আয়ের উপর ট্যাক্স দিতে হয়। আর নন রেসিডেন্ট যারা, তাদেরকে বৈদেশিক আয়ের উপর ট্যাক্স দিতে হয়, শুধুমাত্র বাংলাদেশি আয়ের উপর ট্যাক্স দিতে হয়। তাহলে এটা এখানে বলেছে, দেখেন, বাংলাদেশের ভেতরে বাইরে যা আয় করবে সব আয়ের উপর ট্যাক্স দিতে হয় যারা রেসিডেন্ট তাদের। আর অবাসিন্দা বা নন রেসিডেন্টের ক্ষেত্রে কেবলমাত্র বাংলাদেশের অর্জিত আয়ের উপর ট্যাক্স দিতে হয়। বাইরে যারা যা আয় করবে নন রেসিডেন্ট হলে তাদের ক্ষেত্রে বাইরের আয়ের উপর কোনো ট্যাক্স দিতে হবে না। একটা উদাহরণের মাধ্যমে দেখে আসি রেসিডেন্ট নন রেসিডেন্ট। যে মোহাম্মদ রাহিম একজন ব্যবসায়ী, তিনি 24-25 আয় বর্ষ, 24-এর 1 জুলাই থেকে 25-এর 30 জুন এই আয় বর্ষে 200 দিন বাংলাদেশে ছিল। তাহলে কি সে রেসিডেন্ট হবে নাকি নন রেসিডেন্ট হবে? আমরা জানি কোন আয় বর্ষে যদি 183 দিন বা তার বেশি থাকে তাহলে রেসিডেন্ট। তাহলে এটার আনসার রেসিডেন্ট। জন স্মিথ একজন বিদেশি ইঞ্জিনিয়ার মাত্র 3 মাস 90 দিন বাংলাদেশে ছিলেন এবং বিদেশে ফিরে গেছেন। এখানে 90 দিন ছিল, তাহলে আমাদের শর্ত ছিল 90 দিন যদি থাকে তাহলে শুধু হবে না, তার আগে 4 বছরে 365 দিন থাকতে হবে। তাহলে সেই ধরনের কোনো তথ্য নাই, তাহলে অবশ্যই আগে ছিল না, তাহলে সেক্ষেত্রে নন রেসিডেন্ট হবে, নন রেসিডেন্ট। আলী হাসান একজন ব্যবসায়ী, তিনি 4 বছরের মোট 400 দিন বাংলাদেশে থেকেছেন এবং চলতি বছরে 100 দিন থেকেছেন। এই যে এই বছরে 100 দিন আছে এবং এর আগের 4 বছরে 400 দিন, অর্থাৎ 365-এর বেশি, তাহলে তিনি অবশ্যই রেসিডেন্ট হবেন। নন রেসিডেন্ট ফরেনার্স, যারা অনিবাসী বিদেশি, ঠিক আছে, অবাসিন্দা বিদেশি বা অনিবাসী বিদেশি, তাদের ক্ষেত্রে ট্যাক্স রেট 30%। তাহলে যারা রেসিডেন্ট তাদের ক্ষেত্রে ট্যাক্স রেট কত? যারা রেসিডেন্ট না, বিদেশি, অনিবাসী বিদেশি বা নন রেসিডেন্ট ফরেনার, তাদের ক্ষেত্রে ফ্ল্যাট 30%। অর্থাৎ তারা যদি 1 লাখ টাকা ইনকাম করে বাংলাদেশে, তাহলে তার 30,000 টাকা ট্যাক্স দিতে হবে। কিন্তু যারা হচ্ছে বাংলাদেশি রেসিডেন্ট, তাদের ক্ষেত্রে তাহলে রেট কি? তাদের রেট হচ্ছে স্ল্যাব রেট। প্রথমে 3.5 লাখ টাকার উপর ফ্রি, তারপরে 1 লাখ টাকার উপর 5%, এইভাবে হচ্ছে তাদের রেট ঠিক হবে। ঠিক আছে, তাহলে তারা যদি 1 লাখ টাকা, বাংলা রেসিডেন্ট যারা, তারা 1 লাখ টাকা ইনকাম করলে কিন্তু তাদের কোনো ট্যাক্স নাই, কারণ 3.5 লাখ টাকা পর্যন্ত ফ্রি। আর যারা মানে অনিবাসী বিদেশি, নন রেসিডেন্ট ফরেনার, তারা কিন্তু ওই যে করমুক্ত আয়সীমা পাবে না। 3.5 লাখ টাকা, 4 লাখ টাকা, যে যুদ্ধ মুক্তিযুদ্ধের জন্য যে 5 লাখ টাকা, এই যে আয়সীমা করমুক্ত, তারা সেটা পাবে না এবং বিনিয়োগ কর ক্রেডিটও পাবে না। ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট, এটা আমরা পরবর্তীতে পড়বো, এটা মনে রাখেন। শুধু করমুক্ত আয়সীমা পাবে না এবং বিনিয়োগে কর ক্রেডিটও পাবে না কারা? নন রেসিডেন্ট ফরেনার যারা, এবং এদের একেবারে ফ্ল্যাট 30%। যা ইনকাম হোক 2 লাখ টাকা হলে 30%, মানে 60,000 টাকা তার ট্যাক্স দিতে হবে। এমসিকিউ প্র্যাকটিস করে আসি আমরা, যেহেতু এমসিকিউ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস করাটা, কারণ এমসিকিউ পদ্ধতিতে প্রশ্ন আসবে। আমরা এতক্ষণ পর্যন্ত কতটুকু কনসেপ্ট ক্লিয়ার করতে পারলাম দেখে আসি। যে আয় বর্ষ সর্বাধিক কত মাসের হতে পারে? আমরা দেখেছি সর্বাধিক 12 মাসের হতে পারে, কম হতে পারে কিন্তু 12 মাসের বেশি হবে না। অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হয় প্রতি বছরের 1 জুলাই, অবশ্যই 1 জুলাই থেকে শুরু হবে। আয় ইনকাম ইয়ার, অর্থাৎ আয় বর্ষ যে কোনো সময় শুরু হতে পারে, কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার কিন্তু 1 জুলাইতে শুরু হবে।
25-26 করবর্ষের আয় বর্ষ কোন সময় দেন? এই যে করবর্ষ আগে, করবর্ষের আগের বছর হচ্ছে আয় বর্ষ, তাহলে 25-26 আগের বছর হচ্ছে এই যে 24-25। নন রেসিডেন্ট ফরেনারের ট্যাক্স রেট কত? এইমাত্র পড়লাম, এটা হচ্ছে ফ্ল্যাট। ফ্ল্যাট মানে কোনো স্ল্যাব রেট পড়বে না, একেবারে 30%। 1 লাখ হলে 30,000, 10 লাখ হলে 3 লাখ, এইভাবে। প্রতিবন্ধী করদাতার জন্য করমুক্ত আয়সীমা দেখেছি 4,75,000 প্রতিবন্ধীর ক্ষেত্রে, এবং থার্ড জেন্ডার বা হিজড়াদের ক্ষেত্রে 4,75,000 টাকা। 65 বছর বয়সী মহিলার ক্ষেত্রে 4 লাখ টাকা আমরা দেখেছি। 65 বছর বয়সী মহিলা, তাহলে যদি মহিলা হয় শুধু 65 বছর বললেও কিন্তু আমাদের 4 লাখ। আবার 67 বছর বা 65 বছরের মহিলা হলেও সে কিন্তু 4 লাখ টাকাই পাবে। দুইটা যদি কন্ডিশনও থাকে তাও সে 4 লাখ টাকাই পাবে। একজন ব্যক্তি 24-25 আয় বর্ষে 200 দিন বাংলাদেশে ছিলেন, তাহলে সে অবশ্যই রেসিডেন্ট হবে। 200 দিন যেহেতু ছিলেন, কারণ 183 দিনের বেশি থাকলে সে রেসিডেন্ট। রেসিডেন্ট হলে কোন আয় করযোগ্য হবে? গ্লোবাল ইনকাম, মানে বাংলাদেশের ইনকাম প্লাস বৈদেশিক ইনকাম। একজন বিদেশি ইঞ্জিনিয়ার বাংলাদেশে 90 দিন থাকলেন, তিনি নন রেসিডেন্ট হবেন। এখন আরেকটা গুরুত্বপূর্ণ টপিকে আমরা চলে এসেছি, সারচার্জ। এটা হচ্ছে সারচার্জটা হচ্ছে আপনার অ্যাসেটের উপর নেওয়া হয়, এটা অতিরিক্ত ট্যাক্স বলা যায়। যে কারো যদি সম্পদের পরিমাণ অনেক বেশি থাকে, তাহলে অনেক বেশি সম্পদ থাকার কারণে তার একটা ট্যাক্স দিতে হয় গভর্নমেন্টকে, ঠিক আছে? তাহলে কত টাকা পর্যন্ত আপনার সম্পদ থাকলে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে? দেখেন, 4 কোটি টাকা পর্যন্ত। আপনার যদি 4 কোটি টাকার সম্পদ থাকে তাহলে কোনো সারচার্জ নাই। প্রশ্ন এভাবে আসতে পারে, কত কোটি টাকা পর্যন্ত আপনার নিট সম্পদ, সম্পদ না শুধু নিট সম্পদ, মানে আপনার সম্পদ থেকে দায় বাদ দিবেন। সাপোজ আপনার 5 কোটি টাকা সম্পদ আছে, 5 কোটি টাকা আপনার ব্যাংকে জমা আছে, ঠিক আছে, কিন্তু আপনার 1.5 কোটি টাকা বা লোন আছে, তাহলে কিন্তু আপনার নিট সম্পদ যে 5 কোটি মাইনাস 1.5 কোটি, তার মানে 3.5 কোটি টাকা চলে আসে। তাহলে আপনার কোনো সারচার্জ দেওয়া লাগবে। নিট সম্পদ, মোট সম্পদ মাইনাস দায়, ঠিক আছে, এটা হচ্ছে নিট সম্পদ। তাহলে 4 কোটি টাকা পর্যন্ত নিট সম্পদ হইলে আপনার কোনো সারচার্জ দিতে হবে না। যদি 4 কোটি থেকে 10 কোটি টাকা পর্যন্ত আপনার নিট সম্পদ থাকে, তাহলে ট্যাক্সের 10%, এই যে ট্যাক্স আপনার যেটা আসবে এটার 10% আপনার দিতে হবে। কি অতিরিক্ত ট্যাক্স? আমরা আগে দেখেছিলাম যে কারো 40 লাখ টাকার একটা ট্যাক্স মোট আয় ছিল, সেখান থেকে ট্যাক্স আসছিল 7,50,000 টাকা। তাহলে তার সম্পদ যদি মনে করেন 9 কোটি টাকার সম্পদ ছিল, তাহলে কিন্তু তাকে ওই যে 7,50,000 ওইটার উপর 10%, মানে 75,000 টাকা অতিরিক্ত ট্যাক্স দিতে হবে। সারচার্জটা হচ্ছে সম্পদের উপরে না, আপনার ট্যাক্স যেটা আসবে সেটার উপর 10% সারচার্জ দিতে হবে। সম্পদ যদি 10 কোটি থেকে 20 কোটি টাকা পর্যন্ত হয়, তাহলে ট্যাক্স যা আসবে সেটার আরো 20% আপনাকে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে। যদি 20 থেকে 50 কোটি টাকা আপনার সম্পদ থাকে, তাহলে ট্যাক্স যেটা আসবে সেটার 30% কিন্তু আপনার অতিরিক্ত ট্যাক্স দিতে হবে। এটাকে সারচার্জ বলে। 50 কোটি টাকার বেশি যত টাকায় আপনার থাকুক না কেন, ট্যাক্স যেটা আসবে সেটার 35% সারচার্জ দিতে হবে। এখন মনে করেন আপনার 2 কোটি টাকা সম্পদ আছে, কিন্তু তাও আপনার সারচার্জ দেওয়া লাগতে পারে, এটা হচ্ছে বিশেষ শর্ত। আপনার 1 কোটি টাকা সম্পদ আছে, তাতে কোনো বিষয় না, বিশেষ ক্ষেত্রে আপনার সারচার্জ দেওয়া লাগতে পারে। কোন ক্ষেত্রে? যদি আপনার 1-এর বেশি গাড়ি থাকে, গাড়ি বলতে মোটর কার থেকে শুরু, মানে প্রাইভেট কার থেকে শুরু। আপনার বাইক 2-3টা থাকলে সমস্যা নেই। যদি আপনার প্রাইভেট কার 1-এর বেশি থাকে, অর্থাৎ অ্যাটলিস্ট 2টা থাকে, তাহলে কিন্তু আপনাকে সম্পদ 4 কোটি না গেলেও সারচার্জ দিতে হবে। অথবা যদি আপনার গাড়িও নাই, আবার 4 কোটি টাকা সম্পদও নাই, 2 কোটি টাকা সম্পদ আছে শুধু গাড়ি নাই, কিন্তু আপনার 8,000 বর্গ ফুটের বেশি বাড়ি বা ফ্ল্যাট থাকে, তাহলে আপনাকে সারচার্জ দিতে হবে। কিভাবে দিতে হবে? এই যে যেভাবে এখানে বলা আছে এভাবে দিতে হবে। আর 4 কোটি টাকার কম সম্পদ থাকলেও ট্যাক্সের 10% সারচার্জ প্রযোজ্য হবে। কাদের ক্ষেত্রে? যদি 8,000 বর্গ ফুটের বেশি ফ্ল্যাট বা বাড়ি থাকে, অথবা 1-এর বেশি গাড়ি থাকে। সারচার্জের একটা এক্সাম্পল বা প্র্যাকটিস দেখে আসি। দেখেন যে একজন 66 বছর ব্যক্তির মোট করযোগ্য আয় 40 লাখ টাকা। আগের এক্সাম্পলটা আমি নিয়ে নিয়েছি এখানে। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবাস করেন, এই পর্যন্ত ছিল।
তার কর দায় নির্ণয় করুন। এই পর্যন্ত ছিল। এই যে লাল অংশটুকু এটুকু ছিল না। এখানে বলে দিছে তার নেট সম্পদের পরিমাণ 5 কোটি টাকা। তাহলে আমরা জানি নেট সম্পদ 4 কোটি টাকা পর্যন্ত হলে তাকে সারচার্জ দিতে হয় না। তাহলে 5 কোটি টাকা, তাহলে সারচার্জ দিতে হবে। তাহলে তার সারচার্জ কত আসবে বা অতিরিক্ত ট্যাক্স কত আসবে দেখেন। দেখেন আমাদের এই 7,50,000 পর্যন্ত আমাদের আগে ক্যালকুলেশন করেছি তার ট্যাক্স। তাহলে আমাদের যেহেতু তার 5 কোটি টাকা, তাহলে দেখেন এই যে এটার মধ্যে পড়েছে যে 4 কোটি থেকে 10 কোটির মধ্যে, 4 কোটি থেকে যদি 10 কোটি টাকার মধ্যে হয় তাহলে তার সারচার্জ আসবে কত? 10%। এই 10% কিসের উপর 10%? এই ট্যাক্সের উপর 10%। এই যে 7,50,000 টাকা ট্যাক্স আসছে, এইটার উপরে অতিরিক্ত 10% তাকে ট্যাক্স দিতে হবে। তাহলে মোট কর কত? 7,50,000 আর 75, 8,25,000 টাকা। আচ্ছা, এখন আসি আয়কর রিটার্ন জমা দেওয়ার যে সময়সীমা, এটা কখন? আপনার যখন ইচ্ছা হলো তখন কি আপনি রিটার্ন প্রস্তুত করে ইনকাম ট্যাক্স অফিসে জমা দিতে পারবেন? উত্তর হলো না। স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে 30শে নভেম্বর। ব্যক্তির ক্ষেত্রে কখন? 30শে নভেম্বর। আর প্রথমবার জমা দেওয়ার ক্ষেত্রে কর বর্ষের 30শে জুন পর্যন্ত। মানে কি? মনে করেন যে আমি গত বছর ট্যাক্স জমা দিয়েছি বা রিটার্ন জমা দিয়েছি, বা গত 2 বছর আমি রিটার্ন জমা দিয়েছি, এবছর আমি রিটার্ন জমা দেব। তাহলে এবছর আমার 30শে নভেম্বরের মধ্যে রিটার্ন সাবমিট করতে হবে। বাট আপনি জীবনে কখনোই ট্যাক্স রিটার্ন সাবমিট করেননি, এবার প্রথমবার আপনি চাকরি পেয়েছেন এই মার্চ মাসে। তো এই মার্চ মাসে যে চাকরি পেয়েছেন এর জন্য আপনি এবার রিটার্ন সাবমিট করবেন। তাহলে আপনাকে কি 30শে নভেম্বরের মধ্যে দিতে হবে? উত্তর হলো না। প্রথমবার রিটার্ন সাবমিট করার ক্ষেত্রে এই যে 30শে নভেম্বর আমার জন্য, যারা মানে আগে জমা দিচ্ছে তাদের জন্য, এই 30শে নভেম্বর থেকে পরে দেখেন 2000, এখন হচ্ছে 2025, 2025-এর 30শে নভেম্বর আমার জন্য, আমি আগে রিটার্ন জমা দিতাম, এবারও দিচ্ছি তাই। আর আপনার জন্য, আপনি যেহেতু প্রথমবার দিচ্ছেন 2026 সালের 30শে জুন পর্যন্ত, দেখেন 25শে নভেম্বর পর্যন্ত আমার, আর আপনার হচ্ছে 26-এর 30শে জুন পর্যন্ত। অর্থাৎ প্রথমবার জমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু সময় বেশি পাওয়া যায়। বিদেশে অবস্থান করলে বিদেশ হতে বাংলাদেশে আসা 90 দিনের মধ্যে। যদি কেউ বিদেশে থাকে তার ক্ষেত্রে 30 নভেম্বর বা 30 জুন এরকম না, সে বিদেশে আছে, বিদেশ থেকে বাংলাদেশে আসলো, আসা 90 দিনের মধ্যে তাকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। আর যদি কেউ বিদেশ থেকে বাংলাদেশে না আসে তাহলে সে কিভাবে রিটার্ন সাবমিট করবে? তাহলে বিদেশের যে মিশন গুলো আছে, আমাদের ফরেন যে অফিস গুলো আছে, সেই অফিসের মাধ্যমে, হাই কমিশন আছে বা হচ্ছে এম্বাসি আছে, তাদের মাধ্যমে রিটার্ন সাবমিট করবে। এটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে। এখন আসি কোম্পানির ক্ষেত্রে। কখন? কোম্পানির ক্ষেত্রে হচ্ছে আয় বর্ষ শেষ হওয়ার নবম মাসের 15তম দিন অথবা 15 সেপ্টেম্বর, যেটা পরে আসে সেদিন। কোম্পানির ক্ষেত্রে আয় বর্ষ শেষ হওয়ার নবম মাসের 15তম দিন। ঠিক আছে, নিচে আমাদের এক্সাম্পল দেওয়া আছে, এর মাধ্যমে আমরা দেখব যে এই দুইটার মধ্যে যেটা পরে আসে এটা মনে রাখবেন। কোন দুইটা তারিখ? যেকোনো বছরের 15 সেপ্টেম্বর অথবা যখন ইনকাম ইয়ার শেষ হবে তার নবম মাসের 15তম দিন। এখানে দুইটা ডেট আছে, একটা হচ্ছে 15 সেপ্টেম্বর, ওই বছরের 15 সেপ্টেম্বর, অথবা নবম মাসের 15তম দিন। এই দুইটার মধ্যে যেটা পরে আসে সেক্ষেত্রে কোম্পানি ট্যাক্স রিটার্ন সাবমিট করার লাস্ট ডেট। এখন এখানে দেখেন একটা আয় বর্ষ দেওয়া আছে, তাহলে আয় বর্ষ শেষ হয়েছে কবে? 31শে ডিসেম্বর 2023। তাহলে এরপরে আমরা দুইটা ডেট বের করব, একটা হচ্ছে 15 সেপ্টেম্বর। তাহলে 31শে ডিসেম্বর 2023 এর পরে 15 সেপ্টেম্বর কবে? 2024 সালের 15 সেপ্টেম্বর, তাই তো? ওইটা, অথবা এটা শেষ হওয়ার নবম মাস কত? তার 15তম দিন। তো এটা শেষ হওয়ার নবম মাস হচ্ছে একই দিন পরে, 15 সেপ্টেম্বর। তাহলে এটার মধ্যে আগে পরে নাই, এটা হচ্ছে 15 সেপ্টেম্বর 2024 এর মধ্যে জমা দিতে হবে। এটা দেখেন, এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে যে 30শে জুন 2024 সালে শেষ হয়েছে। তাহলে এর পরের দুইটা ডেট আমরা নির্ধারণ করব, একটা হচ্ছে 15 সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বর কবে? 2024 এর 15 সেপ্টেম্বর। তাহলে আমরা একটা পেয়ে গেলাম 15 সেপ্টেম্বর 2024, ওইটা, অথবা আরেকটাকে নবম মাসের 15তম দিন, সেটা হচ্ছে 15 মার্চ। তাহলে এই দুইটার মধ্যে পরে কবে? দেখেন 15 মার্চ 2025, এটা হচ্ছে নবম মাসের 15তম দিন। দেখেন এখানে জুনের পরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 9 মাস। তাহলে মার্চের
15 দিন হচ্ছে নবম মাসের 15তম দিন, এটা হচ্ছে এটা এটা একটা ডেট, আর 15 সেপ্টেম্বর 2024 পরে পরে। তাহলে এই দুইটার মধ্যে পরে কোনটা? পরে মানে হচ্ছে লেটার, বা পরে হচ্ছে 15 মার্চ 2025। তাহলে এটা হচ্ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার তারিখ কোম্পানির ক্ষেত্রে। আচ্ছা, আমরা ট্যাক্স, এই যে এতক্ষণ ট্যাক্স পড়তেছি বা একটা গভর্নমেন্ট ট্যাক্সেশন যে সিস্টেম বা ট্যাক্স কালেকশন কেন করে, সেটার অবজেক্টিভটা আসলে কি? অনেকগুলো অবজেক্টিভ আছে, এগুলো আসলে থিওরিটিক্যাল বিষয়, আপনারা পড়লেই বুঝতে পারবেন। বা হচ্ছে আপনাদের সবারই তো বিবিএমবি তে ট্যাক্সেশনের একটা পার্ট ছিল, বা যারা বিসিএস দিচ্ছেন একটা লেভেলে চলে আসছেন এখন। সরকার কেন ট্যাক্স কালেকশন করে এটা আসলে পড়ার ওরকম কিছু নাই। তারপরে আপনাদের সিলেবাসে যেহেতু আছে আমি সরাসরি দিয়ে দিয়েছি এখানে যে রেজিং রেভিনিউ, রেভিনিউ কালেকশনের জন্য বা রেভিনিউ বৃদ্ধির জন্য, ইনইকুয়ালিটি রিডিউস করার জন্য। তার মানে হচ্ছে যারা বেশি ইনকাম তাদের কাছ থেকে টাকা নিয়ে, যারা ধনী তাদের কাছ থেকে টাকা নিয়ে গরিবদের পেছনে ব্যয় করা। যারা বেশি ইনকাম হয়, যে প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেম বাংলাদেশে, মানে যাদের অনেক বেশি ইনকাম তাদের অনেক বেশি বেশি ট্যাক্স নিয়ে তাদের কাছ থেকে গরিব মানুষের দেওয়া বা গরিব মানুষের উপকারে ব্যয় করা। যেমন আমাদের হচ্ছে যারা অনেক মানে যেসব কোম্পানি বা যেসব ব্যক্তি অনেক বেশি ইনকাম করে, তার 30% পর্যন্ত ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্সের টাকা নিয়ে কিন্তু সব গরিব মানুষের পেছনে ব্যয় করা হয়। বিভিন্ন যারা কার্ড আছে গরিব মানুষের তাদের দেওয়া হয়, প্রতিবন্ধী যারা তাদের পেছনে ব্যয় করা হয়, ভাতা দেওয়া হয় বৃদ্ধদের। ইকোনমিক ডেভেলপমেন্ট করা হয় ট্যাক্সেশনের মাধ্যমে। ইনফ্লেশন কন্ট্রোল করা হয়, যখন হচ্ছে আপনার ইনফ্লেশন বেড়ে যায়, অর্থাৎ মানুষের হাতে টাকা বেশি চলে যায়, টাকার পারচেজিং পাওয়ার কমে যায়, সেই স্টেটটাকে বলে ইনফ্লেশন। তখন ট্যাক্স বেশি করে, ট্যাক্সের রেট বাড়ায় দেওয়া হয়, বাড়ায় দিলে জনগণের হাতে কিন্তু টাকা কমে যায়। ডিফ্লেশন মানে হচ্ছে ইনফ্লেশনের উল্টা, যখন হচ্ছে আপনার মানুষের কাছে কম টাকা থাকে বা হচ্ছে ডিফ্লেশন থাকে, তখন ট্যাক্সেশনের রেটটা কমায় দেওয়া হয়। রেটটা কমায় দিলে তখন কিন্তু মানুষের কাছে টাকার পরিমাণ আবার বাড়তে শুরু করে। এনকারেজিং আর ডিসকারেজিং সার্টেন অ্যাক্টিভিটিস, এই যে টোব্যাকোর ক্ষেত্রে আমাদের সারচার্জ দিতে হয়, অনেক বেশি ট্যাক্স দিতে হয়, মানে মাদক বা হচ্ছে আপনার এই টোব্যাকো জাতীয় প্রোডাক্ট, বিড়ি, সিগারেট, ঠিক আছে, বা হচ্ছে যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেসব প্রোডাক্টের উপরে লটারি আছে, এসবের উপরে কিন্তু বেশি ট্যাক্স আরোপ করা হয় ডিসকারেজ করার জন্য। আবার কিছু কিছু ক্ষেত্রে ট্যাক্স কম, যেমন এক্সপোর্টের ক্ষেত্রে ট্যাক্সের হার কম, বা হচ্ছে কৃষি আয় থেকে ট্যাক্সের হার কম, এসব কিছু উৎসাহিত করা হয়। ঠিক আছে, এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে ট্যাক্সের আরেকটা অবজেক্টিভ হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন। ঠিক আছে, বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেমন আমাদের পদ্মা সেতু আছে, আমাদের কর্ণফুলী টানেল আছে, আমাদের যে রোড ঘাটের কাজ হয়, তো এখানে কিন্তু সরকার এই ট্যাক্স কালেকশন করে এখানে ফান্ডিং করে। ফান্ডিং করার ফলে অনেক মানুষের কিন্তু এমপ্লয়মেন্ট তৈরি হয়। ইনশিওরিং সোশ্যাল ওয়েলফেয়ার, যে সমাজের কল্যাণ হয়। বিভিন্ন যে হাসপাতাল আছে, যে স্কুল কলেজ আছে, ঠিক আছে, এইসব জায়গায় কিন্তু আপনার ফাইন্যান্সিং করে ট্যাক্সেশনের মাধ্যমে। কারেক্টিং ব্যালেন্স অফ পেমেন্টস, ব্যালেন্স অফ পেমেন্টস সেটা হচ্ছে কাস্টমস ডিউটির মাধ্যমে, এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে কিন্তু এটা কারেকশন করে। তাহলে আমরা সহজে বলতে পারি কি, রেভিনিউ, রিডিস্ট্রিবিউশন, রেগুলেশন এন্ড ডেভেলপমেন্ট, এগুলো হচ্ছে অবজেক্টিভ অফ ট্যাক্সেশন। তো আমরা এতক্ষণ যেটা পড়েছি বা এর বাইরে থেকেও আপনাদের পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের পরীক্ষা আসতে পারে, এরকম কিছু তথ্য বেছে বেছে আপনাদের এখানে দিয়ে দিয়েছি। আপনারা এটা, এই যে স্টার দিয়ে দিয়েছি, আপনারা যেগুলো 3 স্টার 2 স্টার, এটা দেখে ভালো মতো মুখস্থ করে নেবেন এখান থেকে, যে বাংলাদেশের আয়কর আইন কত বছরে কোন সালে প্রবর্তিত। এটা হচ্ছে 2023 সালে। বাংলাদেশের ব্যক্তি করদাতাদের কয়টি শ্রেণী আছে? 2টা, রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট। আয়কর রিটার্ন কি? আয়কর রিটার্ন হচ্ছে করদাতা কর্তৃক আয় ও কর প্রদানের বিবরণী। রিটার্ন মানে কিন্তু এটা ফেরত না, ঠিক আছে। রিটার্ন মানে বিবরণী, মানে যেটা ট্যাক্সের যে ডকুমেন্টস যে করদাতা সেটা জমা দেয়, সেটা হচ্ছে আয়কর রিটার্ন। কয় ধরনের উৎস? আমরা জানি 7 ধরনের উৎস, এটা আমরা পড়েছি। বাংলাদেশে টাকা কত টাকা হলে কর দায়িত্ব শুরু হয়? 3.5 লাখ টাকা। এই যে মানে করমুক্ত আয় সীমা হচ্ছে 3.5 লাখ টাকা স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে। মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বা হচ্ছে নারীর ক্ষেত্রে, 65 বছরের ঊর্ধ্বের ক্ষেত্রে, হিজড়া বা থার্ড জেন্ডারের ক্ষেত্রে
প্রতিবন্ধীর ক্ষেত্রে আলাদা আলাদা অ্যামাউন্ট আছে আমরা দেখেছি। 10 কি গুরুত্বপূর্ণ, এটা আপনাদের পরীক্ষার জন্য। ট্যাক্স পেয়ার্স, এখানে কিন্তু ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে আপনাদের পরীক্ষার অপশনে। এটা ট্যাক্স পেয়ার্স, ভালো করে দেখেন, ট্যাক্স পেয়ার্স যারা করদাতা তাদের আইডেন্টিফিকেশন নাম্বার। তাহলে ইটিন কি হবে? ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। এনবিআর কি? এনবিআর হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, যারা ট্যাক্সের সর্বোচ্চ, ট্যাক্স কালেকশনের সর্বোচ্চ অথরিটি। উইথ হোল্ডিং ট্যাক্স, এটা কি? উইথ হোল্ডিং ট্যাক্স হচ্ছে আয় বা লেনদেনের সময় পূর্বেই কর কেটে নেওয়া। এটা কেমন? যে কাউকে কোনো পেমেন্ট দেওয়ার সময়, বা হচ্ছে যারা যদি কেউ জব করে থাকেন তাহলে বুঝতে পারবেন, যখন আপনার কোনো প্রতিষ্ঠান স্যালারি দেয় তার এমপ্লয়ীদেরকে, একটা পরিমাণ কেটে নিয়ে তারপরে তাদেরকে দেয়, ঠিক আছে? বা কোনো প্রতিষ্ঠান যদি কাউকে মানে কোনো অন্য কোনো প্রতিষ্ঠানকে পেমেন্ট করে, তাহলে কিন্তু তাদের ট্যাক্স কেটে নিয়ে তারপরে বাকি টাকাটা পেমেন্ট করে, ঠিক আছে? তার মানে যারা টাকাটা দিবে টাকা কেটে নিয়ে ওই টাকার উপর যে ট্যাক্স হবে সেই টাকাটা কেটে নিয়ে তারপর বাকি টাকা তার হাতে দিবে যে টাকাটা পাবে। এটাকে উইথহোল্ডিং ট্যাক্স বলে। ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, টিডিএস বলে এটাকে। আবার একই কথা, টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। প্রোগ্রেসিভ ট্যাক্স কি? আয়ের সঙ্গে করের হার বৃদ্ধি পায় এমন, আপনার আয় যত বাড়বে করের পরিমাণও তত বাড়বে। যেমন আপনার 5 লাখ টাকা আয় হলে কিন্তু আপনার সর্বোচ্চ 10% পর্যন্ত ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? প্রথম 3 লাখ ফ্রি, 3.5 লাখ ফ্রি, পরের 1 লাখের উপর 5%, পরে 50,000-এর উপর 10%। কিন্তু আপনার যদি 10 লাখ টাকা ইনকাম হয় তাহলে কিন্তু আপনার 30% পর্যন্ত ট্যাক্স চলে যাচ্ছে, ঠিক আছে? না, 10 লাখ টাকা পর্যন্ত ইনকাম হলে 30% যায় না। যদি 40 লাখ পর্যন্ত হয় তাহলে কিন্তু আপনার 30% পর্যন্ত ট্যাক্স চলে যাচ্ছে। ট্যাক্স অ্যাভয়েডেন্স কি? এটা আমি আগে মুখে মুখে বলেছি, যে আইনের সীমানার মধ্যে কর কমানো। আপনি রুলস রেগুলেশনে বলা আছে আপনি ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি কিন্তু ট্যাক্স কমাতে পারেন, বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্টের মাধ্যমে, বা আপনি রুলস রেগুলেশনের মধ্যে থেকে, যেটা কোনো অন্যায় না। ট্যাক্স অ্যাভয়েডেন্সটা, ডেভিয়েশনটাও অন্যায়। এটা হচ্ছে যদি আপনি আইন লঙ্ঘন করেন, ঠিক আছে, বা ফাঁকি দেন, বদমাইশি করেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ট্যাক্স ইভেশন হবে। ট্যাক্স রিটার্ন ডেডলাইন কখন? সাধারণত 30শে নভেম্বর। মানে কখন রিটার্ন সাবমিট করতে হবে, কত তারিখের মধ্যে? সাধারণত 30শে নভেম্বর। এটা আবার যারা প্রথম নতুন দিচ্ছে তাদের ক্ষেত্রে পরের বছরের 30শে জুন পর্যন্ত। আবার বিদেশ থেকে আসলে বিদেশ থেকে আসে 90 দিনের মধ্যে। তামাকজাত পণ্যে অতিরিক্ত 2.5% সারচার্জ দিতে হয়। তারপর হচ্ছে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক যদি আয়ের সীমা ছাড়ায়। তার মানে যদি আপনার 3.5 লাখ টাকার বেশি আয় হয় তাহলে আপনাকে অবশ্যই রিটার্ন সাবমিট করতে হবে। অবশ্যই কাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে এরকম কিছু লিস্টও আছে। আচ্ছা, কোম্পানি, ফার্ম, পার্টনারশিপ, এদের ক্ষেত্রে আয়কর সীমা টিমা নাই, এদের অবশ্যই রিটার্ন সাবমিট করতে। আপনি কোম্পানি হলেন, আপনার লস হলো, তাও আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে, বা আয়ের সীমা নাই। ইভেন কোম্পানির ক্ষেত্রে লস হলেও তাদের একটা ট্যাক্স দিতে হয়। আপনি লস করলেন আপনার, তাও আপনাকে ট্যাক্স দিতে হয়, মিনিমাম ট্যাক্স বলে সেটাকে। নির্বাহী পদে চাকরিজীবী যারা এক্সিকিউটিভ পজিশনে, এখানে বলা আছে লতে যে এক্সিকিউটিভ পজিশনে যদি কেউ চাকরি করে তার আয়ের সীমা ছাড়ানো লাগবে না, 3.5 লাখ টাকা ওর দরকার নেই, তাকে অবশ্যই রিটার্ন সাবমিট করতে হবে। সরকারি চাকরিজীবী যারা, তাদের এই মানে চাকরিজীবী হইলেই 3.5 লাখ টাকা হোক না হোক তাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে। প্রাইমারি স্কুল, এমপিও ভিত্তিক প্রতিষ্ঠান যদি হয়, পাবলিক ইউনিভার্সিটি, তাদেরকে তো দরকার নাই, রিটার্ন হচ্ছে স্যার। প্রাইমারি স্কুল, এমপিও ভিত্তিক প্রতিষ্ঠান, পাবলিক ইউনিভার্সিটি, তাদের ক্ষেত্রে রিটার্ন জমা দেওয়া লাগবে। যে অরফানেজ বা হচ্ছে আপনার অরফানেজের বাংলাটা ভুলে গেলাম, ধর্মীয় প্রতিষ্ঠান বা অরফানেজের ক্ষেত্রে রিটার্ন দেওয়া লাগে না। নন রেসিডেন্ট যার স্থায়ী অফিস নেই তার ক্ষেত্রে রিটার্ন মুক্ত বা রিটার্ন ছাড়। কৃষি, পোল্ট্রি, মৎস্য খাতে 5 লাখ টাকা পর্যন্ত করমুক্ত আয় সুবিধা। এটা হচ্ছে আপনার কৃষি থেকে বা পোল্ট্রি থেকে বা মৎস্য, এটা হচ্ছে কৃষিটা এখানে বাদ, আপনার পোল্ট্রি, মৎস্য, ফিশারিজ এবং হচ্ছে চিংড়ি, ঠিক আছে? এটা হচ্ছে শ্রিম্প হবে, চিংড়ি। এই চিংড়ির ক্ষেত্রে যদি আপনার, এই চিংড়ি চাষের ক্ষেত্রে যদি আপনার 5 লাখ টাকা পর্যন্ত আপনি আয় করেন এই 3টা জায়গা থেকে, তাহলে অবশ্যই আপনাকে এই 5 লাখ টাকা পর্যন্ত মাফ। আপনি 10 লাখ টাকা ইনকাম করলে 5 লাখ টাকার মাফ, আর বাকি 5 লাখ টাকার উপর ট্যাক্স দেওয়া লাগবে। আচ্ছা, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কখন দেওয়া লাগে? অ্যাডভান্স ইনকাম ট্যাক্স তার মানে হচ্ছে আমরা দেখেছি যে
আপনার আয় বর্ষ শেষ হওয়ার পরে কর বর্ষ শুরু হয়, সেই কর বর্ষে যে আপনাকে ট্যাক্স দেওয়া লাগে। এখন এখন চলে হচ্ছে 2025-26 কর বর্ষ। তাহলে আপনার আয় বর্ষ কত? 2024-25। 24-এর জুন থেকে জুলাই থেকে 25-এর জুন পর্যন্ত আয় বর্ষ। আর কর বর্ষ হচ্ছে 1 জুলাই 2025 থেকে 30 জুন 2026। তাহলে আপনি এখন আমরা ট্যাক্স দিব হচ্ছে 30 নভেম্বরের মধ্যে। কিন্তু আপনি চাইলে না, আপনি যদি রিকোয়ারমেন্ট ফিল আপ করেন যে আপনার আগে গত বছর আপনার 6 লাখ টাকার বেশি যদি আপনার আয় ছিল, আপনার গত বছর 10 লাখ টাকা ছিল আয়, তাহলে আপনি এই অ্যাডভান্স ট্যাক্স আপনাকে দিতে হবে। অর্থাৎ এই আয় বর্ষে আপনাকে ট্যাক্স দিতে হবে, পর বর্ষ পর্যন্ত যাওয়া লাগবে না। অর্থাৎ 24-25 যে আয় বর্ষ, তার ওই 24, তাহলে 24-এর 30-এ 1 জুলাই থেকে আপনার আয় বর্ষ শুরু, 25-এর 30 জুন পর্যন্ত, এই যে এক বছরের মধ্যেই আপনি একটা অনুমান করে, এখানে কোনো ফিক্সড কিছু না, তো অনুমান করে এই যে 4 কিস্তিতে 15 সেপ্টেম্বর দিবেন, 15 সেপ্টেম্বর 2024, 15 ডিসেম্বর 2024, 15 মার্চ 2025, 15 জুন 2025, এই 4 কিস্তিতে আপনি অ্যাডভান্স মানে আগাম কর দিবেন। ঠিক আছে, তাহলে আগাম কর দেওয়া হয় 4টা কিস্তিতে, সেপ্টেম্বর, ডিসেম্বর, মার্চ এবং জুনের 15 তারিখে দেওয়া হয়। কখন অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হয়? যখন আপনার বছরে 6 লাখ টাকার বেশি আয় হয়। আগে আপনি ট্যাক্স দিয়েছেন বা রিটার্ন সাবমিট করছেন যেখানে 6 লাখ টাকার বেশি আয় ছিল, তাহলে আপনার আয় বর্ষে 4টা কোয়ার্টারে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। ট্যাক্স অ্যাসেসমেন্ট ও আপিলের ক্ষেত্রে ডিসিটি রিটার্ন প্রসেস করবে। তার মানে আমরা রিটার্ন সাবমিট করি ডিসিটির কাছে। ডিসিটি মানে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, একটা মানে যে ট্যাক্স অফিসের মূল দায়িত্বে থাকে ডিসিটি। ভুল রিটার্ন সংশোধনের সুযোগ থাকবে, কেউ যদি রিটার্নে ভুল করে তাহলে অবশ্যই তার রিটার্ন সংশোধনের সুযোগ থাকবে। ট্যাক্স অডিট 2 বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে, 2 বছর। আপিলের প্রথম ধাপ কি? ট্যাক্স কমিশনার 45 দিনের মধ্যে আপিল করতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে, যদি আপনি কমিশনারের কাছে আপিল করতে পারেন, প্রথম আপিল, মনে করেন যে আপনি একটা বিষয়ে আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করলেন, এখন ওই ট্যাক্সে আপনি 5,000 টাকা ট্যাক্স বের করছেন, কিন্তু ট্যাক্স অফিস বা ডিসিটি মনে করলো যে আপনার ওটা ঠিক নয়, আপনার ইনকাম যে 5 লাখ টাকা দেখাচ্ছেন সেটা আসলে হবে 80 লাখ টাকা। এখন এটাকে আপনার 80 লাখ টাকা ধরে আপনাকে চিঠি দিল যে আপনার এই 80 লাখ টাকার উপর ট্যাক্স দিতে হবে, এটা আপনি মেনে নেবেন না। তখন আপনি কি করবেন? তার সাথে মারামারি করবেন না, আপনি হচ্ছে করবেন কি, ট্যাক্স কমিশন বরাবর আপিল করবেন। কখন আপিল করবেন? যে আপনাকে যে চিঠিটা দিল যে আপনাকে 80 লাখ টাকা ট্যাক্স দিতে হবে, 80 লাখ টাকা আয়ের উপর ট্যাক্স দিতে হবে, তাহলে চিঠি পাওয়ার 45 দিনের মধ্যে আপনি আপিল করবেন যে এরকম এরকম হয়েছে, আর এটা আসলে তারা হচ্ছে ভুল করতেছে, আমার আসলে 5 লাখ টাকা আয়। তারপরে সে আপিল যদি হচ্ছে খারিজ হয়ে যায়, যে তারা আপিলও বললো না আপনার 80 লাখ টাকা ইনকাম, 80 লাখ টাকা ইনকামের উপর ট্যাক্স দিতে হবে, তখন আপনি আবার ট্যাক্স ট্রাইব্যুনালে 60 দিনের মধ্যে আপিল করতে পারেন। কোন 60 দিন? যখন আপনি আবার চিঠি পাবেন যে আপনার যে আপিলের রায় এই আপনাকে 80 লাখ টাকার উপর ট্যাক্স দিতে হবে, তখন আপনি আবার 60 দিনের মধ্যে আপিলের ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালে আপনি আবার আপিল করতে পারেন। তারপরে ওইখান থেকে আপনাকে বললো না আপনাকে 80 লাখ টাকাই দিতে হবে, আয়ের উপর ট্যাক্স দিতে হবে, তখন আপনি হাইকোর্টে যেতে পারেন পরবর্তী 90 দিনের মধ্যে। তাহলে সারচার্জ মিনিমাম ট্যাক্স থেকে এমসিকিউ প্র্যাকটিস করে আসি আমরা। এমসিকিউ প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ, আপনারা বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করবেন। 4 কোটি থেকে 10 কোটি টাকার নিট সম্পদের জন্য সারচার্জ কত? তাহলে আমরা দেখেছি 4 কোটি পর্যন্ত ফ্রি, তারপরে হচ্ছে 10 কোটি পর্যন্ত 10%, 50 কোটি টাকার বেশি হলে 35%। আমরা ওই লিস্ট থেকে দেখেছি সারচার্জের যে জায়গা আছে ওখানে। ঢাকা সিটি কর্পোরেশন ন্যূনতম কর কত? ঢাকা সিটিতে আমরা জানি 5,000 টাকা। ট্যাক্স রেটের উপর বেশি সারচার্জ কোন খাতে প্রযোজ্য? এই যে তামাকজাত যদি হয় তাহলে 2.5%, 2.5% অতিরিক্ত সারচার্জ দিতে হয়। ব্যক্তির আয়কর রিটার্ন জমার শেষ তারিখ কবে? 30 নভেম্বর। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হয় আমরা জানি 4টা কিস্তিতে, সেপ্টেম্বর, ডিসেম্বর, মার্চ আর হচ্ছে জুনের 15 তারিখে 4টা কিস্তিতে দিতে হয়। অ্যাডভান্স ট্যাক্স দিতে হয় যদি আয় বছরে কত বেশি হয়? 6 লাখ টাকা। 6 লাখ টাকা যদি আয়ের বেশি হয় তাহলে আপনার অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়। এনবিআর এর ফুল মিনিং কি? ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ।
আয়কর আইনে কয়টি উৎস থেকে আয় নির্ধারণ করা হয়? হেডস অফ ইনকাম 7টি। এখন চলে আসি আপনাদের সিলেবাসের সরাসরি একটা টপিকে, ইনকাম ফর ট্যাক্স পারপাস। অর্থাৎ আমি যে ইনকামের উপর আমি ট্যাক্স দিব, ট্যাক্স ল অনুযায়ী ট্যাক্সের উদ্দেশ্যে কোনটা আমার ইনকাম হবে, ঠিক আছে? এখন এক এক জায়গায় কিন্তু ইনকামের সংজ্ঞা এক এক রকম। তো ট্যাক্স আইন অনুযায়ী ইনকাম কোনটা? 2023 সালের আয়কর আইনের 13 নম্বর 2-13, এটা হচ্ছে 2-13 নম্বর উপধারায় আয়ের সংজ্ঞা দেওয়া হয়েছে যে কোন আয়ের উপর ট্যাক্স হবে, ঠিক আছে? এখন এখানে বলছে যে কোনো উৎস হতে উদ্ভূত হয়। তাহলে যে কোনো উৎস, অবৈধ উৎস থেকে আয় কি আমাদের ট্যাক্সেবল? উত্তর হচ্ছে ইয়েস, ইয়েস। মানে হচ্ছে আপনি যদি অবৈধ উৎস থেকে আয় করেন, আপনার আয় থাকলে আপনার ট্যাক্স, কোন উৎস থেকে আয় করছেন সেটা আপনার দেখার বিষয় না, ঠিক আছে? তারপরে কি এই আইনের অধীনে কোন বিধানের অধীনে উৎসে কর্তন বা গ্রহণযোগ্য যে কোনো পরিমাণ অর্থ, এটাও ইনকামের মধ্যে আসবে। আচ্ছা, মূল কথা আমরা এর পরবর্তীতে আমরা সংক্ষেপে দেখে নিব যে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ইনকামের উদ্দেশ্যে মানে ট্যাক্সের উদ্দেশ্যে আয়ের কথা যেটা বলা আছে সেটা এখানে পড়লে ক্লিয়ার হবে। আয় শব্দটির অর্থ শুধু মুনাফা বা লাভ নয়, মুনাফা না থাকলেও আয় থাকতে পারে। মানে কি, আমরা যে নেট প্রফিট, ঠিক আছে, শুধু নেট প্রফিট বলতে যে মানে আপনার আয় সেটা না, আপনার প্রফিট নাই, মুনাফা নাই, তাও আপনার আয় হতে পারে। কেমন? মনে করেন যে আপনার খরচও আপনার আয় হতে পারে, আপনি বিধিমতভাবে খরচ করেননি, আপনি একজনকে টাকা দিচ্ছেন কিন্তু সেখান থেকে আপনি ট্যাক্স কেটে রাখেন, তাহলে ওইটা আপনার আয়ের মধ্যে যাবে, ঠিক আছে? তো এখানে আয় বলতে শুধু আয় না, আয় বলতে কিন্তু ব্যয়ও আসতে পারে। যেমন একটা কোম্পানির ক্ষেত্রে বলা আছে যে সে যে কোনো একজন এমপ্লয়িকে, তার যে এমপ্লয়ি আছে তাকে 20 লাখ টাকার, হ্যাঁ এই বছর আইন অনুযায়ী 20 লাখ টাকার বেশি তাকে পারকুইজিট দিতে পারবে না। মানে পারকুইজিট বলতে তাকে ফাইন্যান্সিয়াল বেনিফিট দিতে পারবে না। তাহলে সে যদি 21 লাখ টাকা দেয়, তাহলে বাকি যে 1 লাখ টাকা বেশি দিল, ওই 1 লাখ টাকা তার আয়ের মধ্যে যুক্ত হবে। তাহলে আয় মানে শুধু মুনাফা না বা লাভ নয়, মুনাফা না থাকলেও আয় থাকতে পারে, ঠিক আছে? আয়ের অবৈধতা তাকে করমুক্ত করে না, অবৈধ আয়ও করযোগ্য। যেটা বললাম আগে, অর্থ বা অর্থমূল্যের আকারে গ্রহণ করতে হবে। মানে এমন কিছু আপনি গ্রহণ করলেন, দেখা যাবে একটা হীরার একটা বা হচ্ছে দামি কোনো একটা, আপনি এমন কিছু একটা গ্রহণ করলেন যেটা আসলে টাকায় পরিণত করা যায় না, ঠিক আছে? এরকম কিছু হওয়া যাবে না। যা কিছু থাকবে আয় করবেন সেটা হচ্ছে অর্থের মূল্যে পরিমাণ করা যাবে। রাজস্ব প্রকৃতির হতে হবে, ঠিক আছে? রাজস্ব প্রকৃতির বা মুনাফা জাতীয় হতে হবে, মূলধন জাতীয় হলে হবে না। নির্দিষ্ট বা নিয়মিত উৎস থেকে আসতে হবে। তাহলে এটা ক্যারেক্টারিস্টিক্স অফ ইনকাম, ট্যাক্স পারপোজে ইনকামের বৈশিষ্ট্য। এখন আরেকটা গুরুত্বপূর্ণ অংশে আমরা চলে এসেছি, ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট। এই জিনিসটা আপনাদের 3 স্টার দিয়েছি আমি, কারণ হচ্ছে এখান থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে। এই জিনিসটা শুধুমাত্র আপনাদের পরীক্ষা পাস করার জন্য না, আপনাদের ব্যক্তিগত লাইফে আপনারা তো অনেকে জব করেন বা করবেন বা ইনকাম করবেন ভবিষ্যতে, তো সেক্ষেত্রে আপনাদের ট্যাক্স রিটার্ন অবশ্যই সাবমিট করতে হবে, ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে। তো ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে আপনার গভর্নমেন্ট কিছু বেনিফিট দিচ্ছে, যে আপনি আপনার আয় থেকে যদি কোথাও বিনিয়োগ করেন তাহলে আপনি ট্যাক্সের সুবিধা পাবেন, ট্যাক্স রিবেট পাবেন, কর রিয়াত পাবেন, ঠিক আছে? বিনিয়োগ কর রিয়াত, ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট মানে বিনিয়োগ কর রিয়াত। তাহলে আপনার আয় থেকে যদি একটা বিনিয়োগকে উৎসাহিত করার জন্য এটা আসলে করা। আমরা জানি বিনিয়োগ অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিনিয়োগের মাধ্যমে আমাদের কি বাড়ে, উৎপাদন বাড়ে, এমপ্লয়মেন্ট বাড়ে, ঠিক আছে? অর্থনীতি শক্তিশালী হয়। এই কারণে বিনিয়োগকে উৎসাহিত করার জন্য সরকার আপনাকে বলেছে যে আপনি নির্দিষ্ট কিছু জায়গা সিলেক্ট করে দিয়েছে, সেই জায়গাগুলো আমরা দেখবো। এখানে বিনিয়োগ করলে আপনি করে ছাড় পাবেন। তাহলে কোথায় কোথায় যদি আপনি বিনিয়োগ করেন তাহলে করে ছাড় পাবেন, তো দেখে নিই। যদি আপনার আয় থেকে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আপনার নিজের জন্য, আপনার স্পাউস বা স্বামী বা স্ত্রীর জন্য, ডিপেন্ডেন্ট যে চিলড্রেন তাদের জন্য, ঠিক আছে, এটা যদি আপনি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা দেন, এটা আপনার
বিনিয়োগ হিসেবে কাউন্ট হবে এবং এটার উপর আপনি ট্যাক্স রিবেট পাবেন বা কর রিয়াত পাবেন। কিভাবে কর রিয়াত পাবেন সেটা পরবর্তীতে আছে। আপনারা এখন মনে রাখেন যে আপনি এখন নিজেকে মনে করেন যে আপনি ইনকাম করেন, চাকরি করেন, বা হচ্ছে আপনার মাসে মাসে টাকা আসে বা বছরে টাকা আসে। এই টাকা যেহেতু আসে, আপনার আয় হয়, ঠিক আছে, তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে। তাহলে এই ট্যাক্স আপনি কিভাবে কমাবেন? কারণ ট্যাক্স তো একটা খরচ, গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে। তো সরকারের ওই নিয়মের মধ্যে থেকে আপনি যদি কমাতে পারেন তাহলে তো অবশ্যই ভালো, সবাই চায় খরচ কমাতে। তাহলে কিভাবে কমাতে পারেন? তাহলে আপনার ইনভেস্ট করতে হবে। কোথায় ইনভেস্ট করতে হবে? যে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামে যদি আপনি যদি ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেন নিজের জন্য বা বউ বা হাজবেন্ডের জন্য, অথবা যে আপনার ডিপেন্ডেন্ট চিলড্রেন যারা আছে তাদের জন্য লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম নেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ওই করে ছাড় পাবেন। কিন্তু এই প্রিমিয়াম আপনি সর্বোচ্চ নিতে পারবেন 10% অফ পলিসি ভ্যালু। পলিসি ভ্যালু মানে লাইফ ইন্স্যুরেন্সের একটা পলিসি ভ্যালু থাকে। যেমন আপনি 5 বছর ধরে প্রত্যেক মাসে মাসে 200 টাকা করে জমা দিয়ে যাবেন, আপনার 5 বছর পরে আপনি না মারা গেলেও 5 লাখ টাকা দিবে। এই যে 5 লাখ টাকা, এটা হচ্ছে পলিসি ভ্যালু। তাহলে এর 5 লাখের 5%, 10% হচ্ছে 5,000। তাহলে আপনি 5,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ এই বিনিয়োগ করতে পারবেন। এটাই হচ্ছে প্রথম নিয়ম। 2 নাম্বার দেখেন, এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু জিপিএফ ইন কেস অফ গভর্নমেন্ট এমপ্লয়। যারা সরকারি চাকরিজীবী তাদের বেতন থেকে একটা পরিমাণ প্রভিডেন্ট ফান্ডে কাটায়, বা হচ্ছে এই টাকা চাকরির শেষে তারা হচ্ছে পায়। তো এই যে পরিমাণ কন্ট্রিবিউশন করবে গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড জিপিএফ এ, সে টাকাটা বিনিয়োগ হিসেবে কাউন্ট হবে এবং সেই টাকার উপরে কিন্তু ট্যাক্স ছাড় পাবে। both employees and employers contribution to recognized provident fund। তাহলে এটা জিপিএফ হচ্ছে গভর্নমেন্ট চাকরিজীবীদের ক্ষেত্রে, আর যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা প্রাইভেট প্রতিষ্ঠানে আছে তাদের ক্ষেত্রে আরপিএফ হলো রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, আরপিএফ। ঠিক আছে, তো আরপিএফ এর সিস্টেম কি? সিস্টেম হচ্ছে যারা এমপ্লয়ি বা যারা বেতনে চাকরি করে, বেতন পায়, তারা তাদের বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা কাটায় রাখে ফিউচারে চাকরি শেষে ওই টাকাটা পাবে বলে। তারা যে পরিমাণ কাটায় রাখে, যারা হচ্ছে তাদের নিয়োগকর্তা বা যাদের এখানে চাকরি করে সেই এমপ্লয়ার বা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনও সেম পরিমাণ তাদের জন্য জমা রাখে। অর্থাৎ একজন যদি 1 লাখ টাকা বেতন পায়, তার 5% সে আরপিএফ এ রাখলো, মানে 5,000 টাকা রাখলো। তাহলে তার 5,000, ওই যে 5,000 রাখলো, এর জন্য ওই যে প্রতিষ্ঠানের কাছ থেকে বেতন পায় চাকরি করে, তারা 5,000 টাকা তাকে দিল। তাহলে এই 10,000 টাকা কিন্তু তার আরপিএফ বা প্রভিডেন্ট ফান্ডে জমা হলো। এই 10,000 টাকায় সে ইনভেস্টমেন্ট হিসেবে দেখাতে পারবে। এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু অ্যাপ্রুভড সুপারঅ্যানুয়েশন ফান্ড, যদি কোনো সুপারঅ্যানুয়েশন ফান্ডে কন্ট্রিবিউশন থাকে তাহলে সেটা, বেনিভোলেন্ট ফান্ডে থাকলে সেটা, বা গ্রুপ ইন্স্যুরেন্স ফান্ড স্কিমে যদি কোনো কন্ট্রিবিউশন থাকে তাহলে সেটা। কন্ট্রিবিউশন টু এনি ডিপিএস, ডিপিএস হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম, আপ টু টাকা 1,20,000 পার ইয়ার। এক বছরে 1,20,000 টাকা পর্যন্ত আপনি ডিপিএস রাখতে পারবেন। এই যে বিভিন্ন ব্যাংকে মাসে মাসে 500 টাকা, মাসে মাসে 1,000 টাকা এই যে জমা রাখে, যে মাসে মাসে 500 টাকা রাখবেন, 3 বছর পরে এত টাকা পাবেন। মাসে মাসে 1,000 রাখবেন, 3 বছর পরে, 5 বছর পরে এত টাকা পাবেন। এটাকে ডিপিএস বলে। তো আপনি বছরে সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত ডিপিএস রাখলে আপনি কিন্তু কর রিয়াত পাবেন। আপনি 1,20,000 বেশি রাখতে পারবেন। মনে করেন আপনি 2 লাখ টাকা ডিপিএস রাখলেন, এই 2 লাখ টাকা ডিপিএস রাখলে আপনার সমস্যা নাই, ডিপিএস থেকে সুদ পাবেন, যে আপনি ট্যাক্স সুবিধা পাবেন সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত। আপনি 5 লাখ টাকা পর্যন্ত এই যে সেভিং ইনস্ট্রুমেন্ট যেমন সঞ্চয়পত্র কিনতে পারেন, সেটার উপর আপনি ট্যাক্স রিবেট পাবেন, অথবা গভর্নমেন্ট বন্ড সিকিউরিটিজ পাবেন 5 লাখ টাকা পর্যন্ত। ঠিক আছে, তাহলে প্রশ্ন আসতে পারে যে আপনি কত লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনলে আপনি হচ্ছে ট্যাক্স রিবেট পাবেন? তাহলে অ্যান্সার হবে 5 লাখ। মিউচুয়াল ফান্ড বা ইউনিট সার্টিফিকেট যেটা আছে সেটা 5 লাখ পর্যন্ত কেনা যাবে। আর হচ্ছে শেয়ারে আপনার হচ্ছে যদি কেউ লিস্টেড কোম্পানির শেয়ার কিনে তাহলে আনলিমিটেড, সে যত টাকার কিনে পারে সে টাকার উপরে কিন্তু সে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবে। এখন আসি যে আপনি হচ্ছে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেটটা কিভাবে পাবেন। আচ্ছা, তার আগে ডোনেশনের ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করলে যেমন হচ্ছে আপনি ট্যাক্সে ছাড় পাবেন। আপনি যদি দান করেন, আপনি একজন দানশীল মানুষ, তাহলে আপনিও কিন্তু ট্যাক্সে ছাড় পাবেন। তবে দান আপনার ইচ্ছা মতো আপনার প্রতিবেশীরে বা হচ্ছে আপনার ইচ্ছা মতো প্রতিষ্ঠানে করলে হবে না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, 1 লাখ টাকা এক ভিক্ষুকের থালায় দিয়ে দিলেন, এটা কিন্তু আপনি ট্যাক্স রিবেট পাবেন না।
এই যে এখানে ল অনুযায়ী বলে দেওয়া আছে কোথায় কোথায় দান করলে সেটার উপর আপনি ট্যাক্স ছাড় পাবেন। তাহলে এই যে চ্যারিটেবল হসপিটাল, তারপর হচ্ছে ন্যাশনাল লেভেল ইনস্টিটিউশন যেটা লিবারেশন আওয়ারের সাথে রিলেটেড, তারপর হচ্ছে ফাদার অফ দ্য নেশনের সাথে রিলেটেড, এরকম যে অপশন গুলো এখানে দেওয়া আছে এগুলোতে আপনি দান করলে কিন্তু আপনি ট্যাক্স রিবেট পাবেন। এখন ট্যাক্স রিবেট কিভাবে পাবেন সেটা দেখে আসি। আপনি মনে করেন যা আয় করছেন সব আপনি ইনভেস্ট করে দিলেন, তাহলে কি পুরাটাই আপনার ট্যাক্স রিবেট পাবেন? না, এখানে শর্ত দিয়ে দিছে অনেক বেশি আপনি ইনভেস্ট করলেও ট্যাক্স রিবেট পাবেন না। করযোগ্য আয়ের 3% আপনার যা আয় হয়েছে সেটা 3% ক্যালকুলেশন করে যেটা হয়, এখানে ধরেন যে আপনার আয় হয়েছে 10 লাখ টাকা, তাহলে 10 লাখ টাকার 3% হচ্ছে 30,000। আর আপনি 10 লাখ টাকা যে আয় হয়েছিল এখান থেকে বিনিয়োগ করছেন, ওই যে মনে করেন শেয়ার কিনছেন 5 লাখ টাকা বা অন্যান্য যে বিনিয়োগের যে সেক্টর গুলো দেওয়া আছে, তাহলে 5 লাখ টাকা আপনি বিনিয়োগ করছেন। এই 5 লাখ টাকা বিনিয়োগের উপর আপনি 15% পাবেন। ঠিক আছে, তাহলে 5 লাখের উপর 15% কত? 75,000 টাকা। অথবা 10 লাখ টাকা, এখানে হচ্ছে 10 লাখ টাকা। এই যে তিনটা 30,000, 75,000 আর হচ্ছে 10 লাখ, এই তিনটার মধ্যে যেটা কম ছোট, তাহলে ছোট হচ্ছে 30,000। এই 30,000 টাকা পর্যন্ত আপনি ট্যাক্স রিবেট পাবেন। আপনার যা ট্যাক্স ক্যালকুলেশন আসবে, ওই যে আগে আমাদের একটা এক্সাম্পলে 7,50,000 ট্যাক্স আসলো, পরে সারচার্জ অ্যাড করে 8,25,000 ট্যাক্স আসলো, তাহলে ওই যে 7,50,000 আপনার ট্যাক্স আসলো, ওই 7,50,000 থেকে আপনি মাইনাস দিয়ে দেখাইতে পারবেন 30,000। তাহলে আপনি যদি এই বিনিয়োগ করেন তাহলে পর রিয়াদ পাবেন সর্বোচ্চ 30,000 টাকা, তাহলে আপনার 7,20,000 টাকা আপনার ট্যাক্স দেওয়া লাগবে। কিন্তু তাহলে কোয়াড্রিয়াতটা হচ্ছে যেটা আপনার এই তিনটা অ্যামাউন্টের মধ্যে যেটা ছোট হবে, করযোগ্য আয়ের 3% অথবা প্রকৃত বিনিয়োগের 15% অথবা 10 লাখ টাকা, এর মধ্যে ছোটটা, সেটা আপনি সরাসরি কর থেকে বাদ দিয়ে দেখাতে পারবেন। এখন চলে আসি ছোট করে পড়বো, এটা ইনকাম ট্যাক্স অথরিটি, এটা অত বেশি গুরুত্বপূর্ণ না। তো ইনকাম ট্যাক্স অথরিটির হাইয়েস্ট যে অথরিটি তারা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এনবিআর হচ্ছে হাইয়েস্ট অথরিটি। তো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এটা হচ্ছে হাইয়েস্ট অথরিটি। এখানে হচ্ছে এনবিআর এর চেয়ারম্যান থাকে টপ পজিশনে, তারপরে বিভিন্ন লেভেলের অফিসাররা থাকে, আর একবারে লোয়েস্ট সেটা হচ্ছে ইন্সপেক্টর অফ ট্যাক্সেস। যে ট্যাক্স ইন্সপেক্টর আমাদের বিসিএস এর যে নন ক্যাডার থেকে ট্যাক্স ইন্সপেক্টর 10 গ্রেডের নিয়োগ দেন, তারা হচ্ছে ইনকাম ট্যাক্স অথরিটির একেবারে লোয়েস্ট হচ্ছে অথরিটি। তার নিচে যারা আছে তাদেরকে আসলে অথরিটির মধ্যে আনা যায় না। তো এনবিআর সম্পর্কে আমরা একটু দেখি যে এনবিআরটা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, আপনারা এটা ইলাবোরেশনটা জানবেন যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এটা হচ্ছে অ্যাপেক্স অথরিটি, সর্বোচ্চ অথরিটি ইনকাম ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে বাংলাদেশে। এটা কি করে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের অধীনে যে 4টা ডিভিশন আছে তার মধ্যে আইআরডির এদের হচ্ছে তত্ত্বাবধান করে, বা আইআরডির অধীনে এনবিআর, এবং এটা একজন চেয়ারম্যান থাকে এনবিআর। এনবিআর এর বর্তমান চেয়ারম্যান নাম হচ্ছে আব্দুর রহমান সম্ভবত। ফাংশনস অফ ইনকাম ট্যাক্স অথরিটি, এরা কি কাজ করে? ইনকাম ট্যাক্স অথরিটি এনবিআর কি কাজ করে? তাহলে এরা হচ্ছে ইনকাম ট্যাক্স এর অ্যাসেসমেন্ট করে, মানে হচ্ছে ইনকাম ট্যাক্স নির্ধারণ করে, তারপরে সে কালেকশন করে। নির্ধারণ করার কালেকশন কি? কালেকশন মানে তারা আদায় করে, অ্যাসেসমেন্ট মানে তারা আবার মানে আদায় করে থেমে থাকে না, যদি কেউ কম দেয় তাহলে তারা আবার বেশি ট্যাক্স কালেকশন করে। মনিটরিং করে, কমপ্লায়েন্স কি করে? তারা কেউ ঠিক মতো মানে ট্যাক্স দিছে কিনা, ট্যাক্স ইভেড করছে কিনা, ট্যাক্স যা দেওয়ার কথা সেটা দিছে কিনা সেটা মনিটর করে। আপিল এন্ড ডিসপিউট রেজুলেশন করে, কেউ যদি মানে ইনকাম ট্যাক্স অথরিটির নিয়ম না মানে বা তারা বলে এত ট্যাক্স আসছে তারা যদি না দেয়, তাহলে সেক্ষেত্রে আপিল এবং ডিসপিউট রেজুলেশনের জন্য আলাদা উইং আছে, অ্যাপিলেট ট্রাইব্যুনাল আছে, অ্যাপিলেট ডিভিশন আছে ইনকাম ট্যাক্স অথরিটি। এনফোর্সমেন্ট করে, তারা হচ্ছে
ল অ্যাপ্লাই করে। যদি কেউ হচ্ছে আপনার মানে ইনকাম ট্যাক্স বেশি আসছে, সেক্ষেত্রে কম দিচ্ছে, সেক্ষেত্রে তার অডিট করে, অডিটে ফেলতে পারে, বিভিন্ন সার্ভে করে, বা হচ্ছে এমনকি ইনকাম ট্যাক্স অথরিটির পাওয়ার এমন দেওয়া আছে আপনার সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে, যে যা টাকা আছে ব্যাংকে 1 টাকা আপনি উঠাইতে পারবেন না। কি আছে। তাহলে আমরা আবার চলে আসলাম এমসিকিউ প্র্যাকটিসে। দেখেন অবৈধ আয়, এটা হচ্ছে ফাইনাল এমসিকিউ প্র্যাকটিস। এখানে হচ্ছে আমরা যতটুকু পড়েছি সবকিছুর মধ্যে থেকে এই এমসিকিউ গুলো দেওয়া হয়েছে। আপনারা যদি মনোযোগ দিয়ে ক্লাস করে থাকেন তাহলে এমসিকিউ গুলো আপনারা এমনিতেই পারবেন। তো আপনাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা ইনকাম ট্যাক্সের জন্য যতটুকু আপনাদের পড়াবো এর মধ্যে থেকে ইনশাল্লাহ চলে আসবে সবকিছুই। তো এর বাইরে থেকে পড়তে গেলে আপনারা পারবেন না, কারণ হচ্ছে এইচএসসির বইয়ে ইনকাম ট্যাক্সের কোনো পার্ট নাই। এখানে হচ্ছে সিএ কিছু বই আছে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বই আছে, এখান থেকে আপনারা দেখতে পারেন। তবে আমার মানে ধারণা যে যতটুকু আমি পড়িয়েছি এটা এনাফ আপনাদের 1500 মার্কসের জন্য। তো আপনারা এখান থেকে তথ্যগুলা ভালো করে মুখস্থ রাখবেন। অবৈধ আয় অবশ্যই করযোগ্য। রিটার্নের বিরুদ্ধে প্রথম আপিল কোথায় করা হয়? ট্যাক্স কমিশনারের কাছে, তারপরে ট্যাক্স ট্রাইব্যুনালের কাছে, তারপরে হাইকোর্টে। দ্বিতীয় ধাপের আপিল কর্তৃপক্ষ হচ্ছে ট্যাক্স ট্রাইব্যুনাল। ভুল রিটার্ন সংশোধনের সুযোগ আছে? উত্তর হচ্ছে আছে। প্রোগ্রেসিভ ট্যাক্স বলতে বোঝায় আয়ের সাথে সাথে করের হার বাড়ানো। ট্যাক্স অ্যাভয়েডেন্স ও ট্যাক্স ইভেশনের মূল পার্থক্য কি? অ্যাভয়েডেন্স হচ্ছে বৈধ, নিয়মের মধ্যে থেকে, আর ইভেশন হচ্ছে অবৈধ, জালিয়াতি করা বা ট্যাক্স অন্যায় করে ট্যাক্স কম দেওয়া। উইথহোল্ডিং ট্যাক্স আর এক হচ্ছে উচ্চ কর কর্তন। ওই যে টিডিএস বলছিলাম, টিডিএস ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, মানে উচ্চ কর কর্তন। একজন করদাতার করযোগ্য আয় 40 লাখ টাকা, তাহলে তিনি ঢাকায় থাকেন, ন্যূনতম কত কর দিতে হবে? তাহলে আমাদের জানি নিম্নতম হচ্ছে 5,000, ঠিক আছে, মানে 5,000 কম দেওয়া যাবে না। যদি তার ট্যাক্স ক্যালকুলেশন করে আমরা জানি এখানে 7,50,000 টাকা আসছিল, তাহলে অবশ্যই তাকে নিম্নতম মানে 5 লাখ টাকার নিচে দেওয়া যাবে না, 5,000 এর নিচে দেওয়া যাবে না, কিন্তু বেশি আসলে অবশ্যই সেটা দিতে হবে। একজন মহিলা করদাতার আয় 4.5 লাখ টাকা, তার করযোগ্য আয় কত? তাহলে 4 লাখ টাকা পর্যন্ত ফ্রি, বাকি 50,000 উপর তার ট্যাক্স দিতে হবে। একজন মুক্তিযোদ্ধার করমুক্ত আয় সীমা হচ্ছে 5 লাখ টাকা। একটি কোম্পানির নিট সম্পদ 15 কোটি টাকা, তাহলে সারচার্জের হার হবে 10 থেকে 20 কোটি টাকা হলে আমরা জানি 20%। একজন ব্যক্তির নামে 2টি গাড়ি থাকলে এবং সম্পদ 3 কোটি টাকা হলেও তার উপর সারচার্জ প্রযোজ্য হবে? উত্তর হচ্ছে হবে 10%। কারণ হচ্ছে আমরা জানি 4 কোটি টাকা পর্যন্ত না হলে সারচার্জ দেওয়া লাগে না, কিন্তু এক্সেপশনাল হচ্ছে একের অধিক গাড়ি থাকলে এবং 8,000 বর্গ ফুটের বেশি বাড়ি থাকলে তাকে বা ফ্ল্যাট থাকলে তাকে সারচার্জ দিতে হবে, যদি নিট সম্পদ 3-4 কোটি টাকার কমও থাকে। ট্যাক্স রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয় কার ক্ষেত্রে? হচ্ছে অনিবাসী, যারা নন রেসিডেন্ট, যার স্থায়ী আবাস নেই বাংলাদেশে। অ্যাডভান্স ট্যাক্স দিতে হয় কোন তারিখগুলোতে? আমরা দেখেছি 4টা তারিখে দিতে হয়। ইনকাম ট্যাক্স অথরিটি কার অধীনে কাজ করে? অর্থ মন্ত্রণালয়ের আইআরডি ডিভিশনের অধীনে। ট্যাক্স ট্রাইব্যুনালে আপিল করার সময়সীমা হচ্ছে ট্রাইব্যুনালে 60 দিন, আর ট্যাক্স কমিশনারের কাছে 45 দিন, আর হাইকোর্টে 90 দিন। ট্যাক্স রিটার্ন কে প্রসেস করে? ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস বা উপকর কমিশনার। আয়কর রিটার্নের বিরুদ্ধে সর্বশেষ আপিল কোথায় করা যায়? হাইকোর্টে যাওয়া যায়, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া যায় না, হাইকোর্ট। তো এই ছিল ট্যাক্সের প্রথম ক্লাস। আমরা ট্যাক্সের বেসিক গুলা, ট্যাক্সের বিভিন্ন রেট, অ্যাসেসমেন্ট ইয়ার, ইনকাম ইয়ার সবকিছু দেখলাম, সারচার্জ, মিনিমাম ট্যাক্স। আপনাদের কাজ হবে এগুলা হচ্ছে ভালো করে পড়া, এবং নেক্সট ক্লাসে আমরা ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট প্রসিডিউর এবং কোম্পানি ট্যাক্সের অ্যাসেসমেন্ট প্রসিডিউরটা আমরা পড়ব। আর আপনাদের কোনো কিছু বুঝতে না পারলে এবং কোনো কিছু যদি জানার থাকে আপনারা কমেন্ট করবেন ভিডিওর নিচে, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনকাম ট্যাক্স আমরা শেষ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।